এটা কি ভয়া? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই বোন সবাই একটু আমরা কমেন্ট করে জানিয়ে দেবো যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি সবকিছু ক্লিয়ারলি দেখা যায় এবং শোনা যায় তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আজকের যে ক্লাসটা এটা বেসিক্যালি আমাদের একটা পেইড ব্যাচের ক্লাস। এটা আমাদের একটা পেইড ব্যাচের ক্লাস, কিন্তু এই পেইড ব্যাচের ক্লাসটা আমরা হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। ওকে, এবং আজকের যে ক্লাসটা আমরা করব এই ক্লাস থেকে ইনশাআল্লাহ জ্যামিতিতে মিনিমাম 4 থেকে 5 মার্ক আমরা কমন পাবো। তো জ্যামিতির যে ভয়টা আজকের ক্লাস থেকে আমরা একদমই কি করব, জ্যামিতির ভয়কে জয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং যাতে করে সবাই মিলে আমরা ক্লাসটাকে এনজয় করতে পারি। এই জন্যই কিন্তু আমি ক্লাসটা পাবলিকলি দিয়েছি। পাবলিকলি দেওয়ার পিছনে মূল রিজন হচ্ছে যে প্রথম ক্লাসটা আমরা একটু সবাই মিলে এনজয় করি এবং দেখি যে পাক্কা 3 ঘন্টা ক্লাস করলেও যে মনোযোগ আমাদের অন্যদিকে যায় না, বা মন অনেক সুন্দর করে স্মুথলি রেখেও যে পড়াশোনা করা যায়, এই ব্যাপারটা আজকে আমরা প্রুভ করবো। ঠিক আছে? সো পাক্কা 3 ঘন্টার ক্লাস হবে। সো মিনিমাম যদি হয় তাও 2.5 ঘন্টার ক্লাস হবে। 2.5 থেকে 3 ঘন্টার একটা ক্লাস করবো আমরা, এবং এই 3 ঘন্টার ক্লাস থেকে আমরা 4 থেকে 5 মার্ক কমন নেব ইনশাআল্লাহ। এবং আজকের যে বেসিক পর্ব বা হচ্ছে ডিটেলস পর্ব বলেন, বেসিক পর্ব বলেন, সব পর্বেরই ক্লাস হবে। আগে ডিটেলস আলোচনা করা হবে, এরপর এমসিকিউ আলোচনা করা হবে। নিবন্ধনের বিগত বছরের যত এমসিকিউ আছে টপিক ধরে ধরে আমরা সলভ করবো ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেছে মন্নু? আপনারা কি রেডি আছেন? রেডি থাকলে উইয়ে যাইবে খেলা, কোনো সমস্যা নাই, বুঝছেন? তাইলে ন্যাচারালি এটা হচ্ছে আমাদের যে পেইড ব্যাচটার ক্লাস, এটা আমরা আপনারা সবাই ভালোভাবেই জানেন যে আমরা একটা ব্যাচ রান করেছিলাম, যে মানবতার ফেরিওয়ালা জব মেডিসিন। একদম ফিনিশিং মোমেন্টে নিবন্ধনের একটা ব্যাচ রান করেছিলাম, যে ব্যাচের কোর্স ফি ছিল 999 টাকা। 999 টাকার অনলাইন কেন্দ্রিক, আর অফলাইনে যারা ভর্তি হয়েছেন তো হয়েছেন। কিন্তু এই কোর্সে যারা এন্ট্রি করেছে এদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় 70% আর্নিং ইনভেস্টমেন্ট কোথায় করা হয়েছে বলেন? মানবতার কাজে। রংপুরে গিয়েছিলাম আমরা 1 লক্ষ টাকার শীতবস্ত্র নিয়ে, এরপরে আমরা বরিশালে গেলাম, আদার্স এক্সেট্রা আমরা যেখানেই যাচ্ছি ইনভেস্ট করার চেষ্টা করতেছি, কারণ এই পুরো টাকাটাই আমাদের ইনভেস্টমেন্ট হবে গরিব অসহায় যারা আছেন তাদেরকে হেল্প করার জন্য। এই টাকাটা আমাদের পকেটে আসলে ঢুকবে না। তো যাই হোক, যেহেতু আমরা লেকচার শিট পাইনি, আচ্ছা যাদের লেকচার শিট নাই কোনো সমস্যা নাই, খালি ক্লাসটা উপভোগ করেন। আর যারা আমরা জয়েন করেছি তারা আমরা একটু ঝটপট ক্লাসটাকে একটু শেয়ার করে দিব। শেয়ার করে দিলে যেটা হবে, আমরা সবাই মিলে ক্লাসটাকে এনজয় করতে পারবো। আর সোহাগ সাহেব একটা বই নিয়ে আসুন নাসির স্যারের। আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা পেয়ে যাবেন। ঠিক আছে? সো সর্বোচ্চ শেয়ার করতে হবে। 3য় ধাপ প্রাইমারি, আমি তো ভর্তি আছি, ক্লাস করতে পারিনি। 3য় ধাপের জন্য প্রাইমারির আমাদের নতুন করে ক্লাস শুরু হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সো 3য় ধাপ যারা আছেন, 3য় ধাপের প্রাইমারি পরীক্ষার্থী যারা আছেন তারা টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। আর যারা 3য় ধাপের আছেন তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যাহা নিবন্ধন তাহাই প্রাইমারি, যাহা প্রাইমারি তাহাই 11 থেকে 20তম গ্রেড। কারণ আপনি যদি প্রস্তুতি নেন, প্রস্তুতিটা যদি প্রস্তুতির মতো হয়, তাহলে দেখবেন যে আপনার সবকিছু অনেক ইজি হয়ে গেছে আপনার কাছে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা অনলাইনে প্রায় 700 প্লাস স্টুডেন্ট দেখেছি ক্লাস করতেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ওকে, জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা, আসলে জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা, এবং এই মানবতার ফেরিওয়ালা ব্যাচটারই আজকে ক্লাস হচ্ছে। কারণ ওরা অনেকদিন ধরে আমার মামিনুল স্যারের ক্লাস পায় না, তারা হতাশ যে মামিনুল স্যার কই গেল, কিন্তু মামিনুল স্যার তো আছে, মামিনুল স্যার কোথাও যায় নাই। ওকে, লেটস গো, স্টার্ট মিশন। তাহলে আমরা জ্যামিতির একদম শুরু থেকে শুরু করি। হ্যাঁ, জ্যামিতি, সবাই আমরা হেডিং দিব জ্যামিতি। ভাইয়া রেসপন্স করবো সবাই, ঠিক আছে? জ্যামিতি,
তো জ্যামিতির এই যে জ্যা শব্দটা যে আছে, এই জ্যা শব্দের অর্থ কি বলেন? জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি। জ্যা শব্দের অর্থ ভূমি। আর মিতি শব্দের অর্থ কি বলেন? হ্যাঁ, পরিমাপ। মিতি শব্দের অর্থ পরিমাপ। তাইলে ভাইয়া যদি আমাকে এখন কোশ্চেন করে জ্যামিতি শব্দের অর্থ কি, তাহলে কি বলবো? ভূমির পরিমাপ। আর ভূমির পরিমাপকে আমরা কি বলবো? জ্যামিতি। জ্যামিতি। ভাইয়া আমি আবার বলতেছি, যারা আমরা অনলাইনে ক্লাস করতেছি তারা কিন্তু যদি আমরা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকি, তাহলে নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা আমরা কিন্তু পেয়ে যাবো, এবং সর্বোচ্চ মেনশনকারীও বই পেয়ে যাবো। তো সবাই আমরা কি করব, ঝটপট শেয়ার করে দিব, কারণ এখন পর্যন্ত আমাদের 1000 স্টুডেন্ট লাইভে আসে নাই। এটা আসলে খুবই কি মানে দুঃখের বিষয়, কারণ আমরা লাইভ ক্লাস শুরু করলে মোটামুটি 2000-1500 স্টুডেন্ট মিনিমাম থাকে। সে জায়গায় আপনারা একটু শেয়ার করবেন সবাই, কারণ আজকে ক্লাসটা যেহেতু ম্যারাথন হবে, আমি ক্লাসটা শুরু করলে কিন্তু আর কোনো দিকে কনসেন্ট্রেট করবো না, শুধু ক্লাসই নিয়ে যাব। খুব মনোযোগ দিয়ে শুধু ক্লাসটা করবেন, উপভোগ করেন। ইনশাল্লাহ পরীক্ষার হলে দেখবেন মামিনুল স্যারের চেহারা ভেসে উঠতেছে। এই যেমন প্রাইমারি দ্বিতীয় ধাপে যারা পরীক্ষা দিয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন যে মামিনুল স্যার শেষ মোমেন্টে যা বলে বা যেসব কথা বলে বা যেভাবে বলে, যে যে জিনিসগুলো আসার কথা বলে সবই আসে, কিন্তু যারা ঘাউরামি করে বা ঘাটতারামো করে তারাই আসলে কমন পায় না। যেমন দ্বিতীয় ধাপে যারা আমাদের গাইডলাইন ফলো করেছে তারা কিন্তু ম্যাথে শতভাগই কমন পেয়েছে। তারা কিন্তু ম্যাথে প্রত্যেকটা প্রশ্ন অনেক সুন্দরভাবে স্মুথলি অ্যান্সার দিয়ে চলে আসতে পারছে। কথা কি বুঝতে পারছেন? এবং আমি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ। আচ্ছা, এখন নেক্সট একটা প্রশ্ন আসবে, আপনাকে বলবে জ্যামিতি সর্বপ্রথম আলোচনা করা হয় কোথায়? জ্যামিতি সর্বপ্রথম আলোচনা করা হয় কোথায় বলেন তো? হ্যাঁ, জ্যামিতি সর্বপ্রথম আলোচনা করা হয় মূলত মিশরে। কোথায়? মিশরে। উত্তর হবে মিশর। উত্তর হবে কি? মিশর। কিন্তু সাবধান, যদি কোনো কারণে আমি অপশনে মিশর না দেখি, অপশনে যদি কি না দেখি, মিশর যদি না দেখি, তাহলে বুঝে যাব মিশরের জায়গায় কি হবে বলেন? হ্যাঁ, মিশরের জায়গায় হবে গ্রিস। মিশরের জায়গায় কি হবে? গ্রিস। অর্থাৎ মিশর অপশনটা না থাকলে গ্রিস আমরা রাইট দিয়ে চলে যাব বা রাইট দিয়ে চলে আসবো, কারণ সর্বপ্রথম আলোচনা করা হয় মিশরে। সর্বপ্রথম আলোচনা করা হয় কোথায়? মিশরে। যদি মিশর অপশনে না থাকে তাহলে গ্রিস অপশনটা এই জন্য দিব, ওই যে বউ না থাকলে শালী, নাসির স্যারের ভাষায়। যদি কোনো কারণে মিশর না থাকে তাহলে কি করব আমরা? গ্রিস উত্তর হিসেবে দিয়ে চলে আসবো। ওকে কলিজার ভাই বোন, এবার একটু যদি লক্ষ্য করি জ্যামিতির একদম শুরু থেকে যদি আমি শুরু করি, তাহলে শুরুটা হবে বিন্দু দিয়ে। কি দিয়ে? বিন্দু দিয়ে। কি দিয়ে? বিন্দু দিয়ে। তো আমরা সবাই জানি এটা একটা বিন্দু। এটা একটা কি? বিন্দু। কিন্তু ভাইয়া এটা একটা বিন্দু হইলেও এই বিন্দুর কিন্তু সবকিছু নেই। বিন্দুর শুধুমাত্র একটা অবস্থান আছে। কি আছে? অবস্থান আছে। তাহলে বিন্দুর 1 নাম্বার বৈশিষ্ট্য কি বলেন? এর অবস্থান আছে। কি আছে? অবস্থান আছে। এর শুধুমাত্র অবস্থান আছে, কিন্তু কি নেই বলেন? এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটি নেই। এর দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, এরপরে কি ভাইয়া? উচ্চতাও নেই। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটি নেই। ওকে, তাহলে এটাই গেল বিন্দু। তাহলে বিন্দুর আমরা যদি আমাকে বিন্দু থেকে প্রশ্ন করে, তাহলে বলবো যে শুধুমাত্র কি আছে? অবস্থান আছে। কি আছে? অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। ন্যাচারাল বেসিক জিনিস। যেহেতু ম্যারাথন ক্লাস, সাজেশন মূলক ক্লাস, সো আমি অত ডিপ আলোচনা করব না, কারণ অনেক বেশি ডিপ আলোচনা থেকে কখনো কোশ্চেন হয় না। কথা কি বুঝতে পারছেন? ডিপ আলোচনা আমরা তখন করব যে যখন আমরা কিচ্ছুই পারি না। কথা কি ক্লিয়ার? যেহেতু আমরা শেষ মোমেন্টে আসছি, তাহলে দেখেন এই জ্যামিতির আমাদের 3টা জায়গা থেকে প্রশ্ন আসে, আর এই 3টা জিনিসের উপর ডিপেন্ডেবল জ্যামিতি, পুরো জ্যামিতিটা। সেটা হচ্ছে আমরা সবাই জানি রেখা। কি ভাইয়া? রেখা। এরপরে রেখাংশ, এরপরে ভাইয়া রশ্মি। এই 3টা জিনিস থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়। প্রচুর প্রশ্ন কি হয়? রিপিট হয়। এই রেখা কি, রেখাংশ কি, রশ্মি কি, আমরা এক পাশ দিয়ে পড়ি, আরেক পাশ দিয়ে হারিয়ে যায়। তো মজার ব্যাপার হচ্ছে, এক পাশ দিয়ে বললাম, আরেক পাশ দিয়ে যদি হারিয়ে যায়, তাহলে তো পরীক্ষার হলে কাজে লাগাইতে পারবো না। পারবো না। তাহলে এই 3টা জিনিসকে আমাকে এমন ভাবে জানতে হবে যে পরীক্ষার হলে যেন আমি স্মুথলি উত্তর দিতে পারি। এই 3টার মধ্যে সুন্দর করে আমি কি করব? সুন্দর করে আমি মডিফাইড করা শিখবো। এই 3টা জিনিসকে অনেক সুন্দরভাবে আমরা অ্যানালাইজ করা শিখবো। তো দেখেন, যখন আপনাকে বলতেছে রেখা, যখন আপনাকে বলতেছে রেখাংশ, যখন আপনাকে বলতেছে রশ্মি,
এই তিনটার মধ্যে আপনি সবার আগে ভাববেন রেখাংশ। তাহলে একটা রেখার নির্দিষ্ট একটা অংশ, তাকে আমরা কি বলবো? রেখাংশ। তাহলে এই যে একটা বড় টান মারলাম, দুই পাশে তীর দিলাম, এবার দুই পাশে তীর দিলে এটা হয় আসলে রেখা। এটা হয় কি? রেখা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এই রেখার যদি আমি একটা নির্দিষ্ট অংশ নেই, কি নেই? নির্দিষ্ট একটা অংশ নেই, তাহলে এই নির্দিষ্ট অংশটাকে আমি কি বলবো? রেখাংশ বলবো। তাহলে এই নির্দিষ্ট যখন আমি একটা অংশ চিন্তা করতেছি, এই নির্দিষ্ট অংশের দুই পাশে দুইটা শেষ বিন্দু দেখতে পাচ্ছি। এই দুই পাশে দুইটা যে শেষ বিন্দু দেখতে পাচ্ছি, এই দুইটা বিন্দুকে বলা হয় তার প্রান্ত বিন্দু। তার কি বিন্দু? প্রান্ত বিন্দু। কিন্তু এবার যদি আমি রেখার দিকে একটু মুখ করি, তাহলে রেখাটা আসলে এই যে এরকম, এ সারা জীবন দুই দিকে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। তার মানে রেখা সারা জীবন দুই দিকে কি চলতেই থাকবে, চলতেই থাকবে। এর কোনো নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, এমন কোনো বিন্দু নেই এর যে বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছে। এ আসলে উভয় দিকে চলমান থাকবে। উভয় দিকে কি চলমান থাকবে। এর উভয় দিকে চলমান থাকার কারণে আমরা একে বলবো এর কি নেই? এর প্রান্ত বিন্দু নেই। এর প্রান্ত বিন্দু নেই। এটা নিবন্ধনে 3 বার পরীক্ষায় আসছে। আপনাকে বলবে নিচের কোনটির প্রান্ত বিন্দু নেই? কোনটির প্রান্ত বিন্দু নেই বলেন? তাইলে আমরা সবাই বুঝতে পারলাম যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। কিন্তু রেখাংশ যখন আমি চিন্তা করতেছি ভাইয়া, রেখাংশ চিন্তা করার সাথে সাথে আমার মনে পড়তেছে রেখা অংশ। রেখার একটা নির্দিষ্ট অংশ, যার একটা নির্দিষ্ট অংশ আছে, তাইলে নির্দিষ্ট হওয়ার কারণে তার দুই পাশে দুটো প্রান্ত বিন্দু আছে। দুই পাশে দুটো কি আছে? প্রান্ত বিন্দু আছে। তাইলে আমাকে যদি এবার প্রশ্ন করে নিচের কোনটির দুটি প্রান্ত বিন্দু আছে, কি বলবো? হ্যাঁ, রেখাংশ বলবো। তাহলে এর কি আছে ভাইয়া? দুটি প্রান্ত বিন্দু আছে। দুটি কি রয়েছে? দুটি প্রান্ত বিন্দু রয়েছে। তাহলে এর দুটি প্রান্ত বিন্দু আছে। ভাইয়া এবার যদি আমি রশ্মির কথা বলি, কার কথা? রশ্মির কথা। তো রশ্মির কথা বললে আমরা উদাহরণের সাপেক্ষে নিয়ে আসি মিস্টার নাসির স্যারকে। কাকে? নাসির স্যারকে। নাসির স্যারের রশ্মি আসলে এমন একটা রশ্মি, যে রশ্মি চিন্তা ভাবনা করলে আসলে আমাদের নিজেদের একটু খারাপ লাগে। কি লাগে? খারাপ লাগে। এই যে নাসির স্যারের বাসা, এটা নাসির স্যারের বাসা। নাসির স্যার বাসা থেকে বের হইলো, বের হওয়ার পর সে তার শ্বশুর বাড়ি খুঁজতেছে। আর সে যেখানেই সুন্দর মেয়ে দেখতেছে, ওই মেয়েরে বলতেছে তুমি কি আমার বউ? এখন সুন্দরী মেয়ে বলতেছে ধুর মিয়া, আপনি বিয়েই করেন নাই, আবার বলতেছেন আমি আপনার বউ। আবার যেখানেই দেখতেছে 10 তলা বিল্ডিং, সেই 10 তলা বিল্ডিং এর ভেতরে গিয়ে মালিক রে খুঁজতেছে। মালিক রে গিয়ে বলতেছে আপনি কি আমার শ্বশুর? তাইলে দেখেন, এই নাসির স্যার যে উদ্দেশ্যে বের হয়েছে, বিয়ে না করেই বউ আর বিয়ে না করেই শ্বশুর, উনি সারা জীবন ঘুরবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সে কি আদৌ কখনো তার বউরে খুঁজে পাবে? আদৌ কি কখনো তার শ্বশুর বাড়ি খুঁজে পাবে? সে তো বিয়েই করে নাই। বিয়ে না করলে শ্বশুর বাড়ি কি পাওয়া চারটিখানি কথা? হ্যাঁ, সারা জীবন চলবে, 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 চলবে। 10 তলা 20 তলা বাড়ির মালিকরে বলবে আপনি কি শ্বশুর, আপনি কি শ্বশুর, কিন্তু কেউ তার জামাই হিসাবে স্বীকৃতি দেবে না। আবার সুন্দরী মাইয়ারা বলবে দূর মিয়া ভাগেন। মাঝে মধ্যে আবার দেখা যাবে যে নিচ থেকে কোনো কিছু উপরে উঠাইয়া মারতেও পারে। যাকগে, নাসির স্যার রে আমরা মারতে চাই না। তা নাসির স্যার বের হয়েছে কোত্থেকে? তার বাসা থেকে। বের হয়েছে কোত্থেকে? তার বাসা থেকে বের হয়েছে, তার বাসা। তাহলে তার বাসা তার একটা প্রান্ত বিন্দু, তার কিন্তু থাকার একটা জায়গা আছে, থাকার একটা। কিন্তু সে আরেকটা জায়গা খুঁজতেছিল, কিন্তু যে জায়গা খুঁজতেছিল ওই জায়গায় যাইতে গেলে যে আগে বিয়ে করতে হবে, রেজিস্ট্রেশন করে থাকতে হবে, কোনো মেয়ের বউ বলতে গেলে তার আগে যে একটা ডট 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 একটা প্রক্রিয়া থাকবে, সে প্রক্রিয়া ছাড়াই সে কি করতেছে? বউ খুঁজতেছে, শ্বশুর বাড়ি খুঁজতেছে। তাহলে সারা জীবন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু বউরও খুঁজে পাবে না, শ্বশুর বাড়িও খুঁজে পাবে না। কথা কি বুঝছেন? হ্যাঁ অমান্য কথা বুঝছেন? তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় নাসির স্যারের যে বাড়ি, নাসির স্যারের যে বাসা, এটা একটা কি প্রান্ত বিন্দু। কিন্তু যে উদ্দেশ্যে নাসির স্যার বের হয়েছে ওই উদ্দেশ্য কখনো সফল হবে না, যার কারণে দৈর্ঘ্য কি অসীম। দৈর্ঘ্য কি অসীম। তাইলে আপনাকে যদি বলে নিচের কোনটির একটি প্রান্ত বিন্দু আছে, তাহলে কি বলবেন? এর একটি প্রান্ত বিন্দু আছে। এর একটি কি আছে ভাইয়া? প্রান্ত বিন্দু আছে। তাহলে এর একটি প্রান্ত বিন্দু আছে। ক্লিয়ার 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 হ্যাঁ, এবার দেখেন ভাইয়া, এবার এই জায়গায় যদি একটু চিন্তা করেন, 2 নাম্বার অপশনে
ভাইয়া এ তো দুই দিকেই সারা জীবন চলতেছে, তাহলে দুই দিকেই যদি সারা জীবন চলতেই থাকে তাহলে দৈর্ঘ্য কি হবে বলেন? এর দৈর্ঘ্য হবে অসীম। দৈর্ঘ্য হবে কি? অসীম। এবার এই জায়গায় যদি দেখেন রেখাংশ নির্দিষ্ট একটা অংশ, তাহলে নির্দিষ্ট একটা অংশের কি দৈর্ঘ্য অসীম হয়? সসীম। নির্দিষ্ট, তাহলে দৈর্ঘ্য কি ভাইয়া? এর দৈর্ঘ্য হচ্ছে সসীম। দৈর্ঘ্য সসীম। দৈর্ঘ্য সসীম বা নির্দিষ্ট, সসীম বা নির্দিষ্ট। কিন্তু এই নাসির স্যারের কাছে যদি এবার আসি, নাসির স্যার বাসা থেকে বের হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে বের হয়েছে সারা জীবন চলতে থাকলো, এই উদ্দেশ্য কখনো সফল হবে না। তার মানে এখানেও দৈর্ঘ্য কি ভাইয়া? এখানেও দৈর্ঘ্য অসীম। তাহলে এখানেও দৈর্ঘ্য কি হবে? অসীম। তাহলে এখানেও দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া অসীম। দৈর্ঘ্য কি? অসীম। ক্লিয়ার 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 ক্লিয়ার। তাহলে এই তিনটা জায়গায় কি আর কোনো কনফিউশন তৈরি হবে বলেন? যারা আমরা ক্লাসে জয়েন করেছি কলিজার ভাই বোন, সবাই আমরা হচ্ছে লাইভ ক্লাসটাকে শেয়ার করে দিব। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আমরা নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারী নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা পেয়ে যাব, এবং সর্বোচ্চ মেনশনকারীও পেয়ে যাব। সো সবাই শেয়ার করব। আর যারা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করি নাই, তারা সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। ক্লিয়ার? হ্যাঁ বলেন। যে আমরা রেখা বলতে তো এটা বুঝি না, রেখা বলতে তো আমরা দুই মাথায় বিন্দু আছে বা একটা রেখা টান দিই, কিন্তু তখন তো কনফিউশনে বাইরে যায় না, ওটা হচ্ছে বেসিক্যালি রেখাংশ, নট রেখা। যখনই আপনি রেখা আঁকবেন, রেখা আঁকার সাথে সাথে বুঝে নেবেন দুই পাশে দুইটা তীর দেওয়া বাধ্যতামূলক। না দিলে মনে করেন আমরা এখানে আপনার কিছু কনফিউশন দূর করাই দিই। এই দেখেন, মনে করেন আমরা একটা কোণ যখন আঁকি, কোণ আঁকার সময় আমরা সংজ্ঞা দিতে গিয়ে ভুল করি। সংজ্ঞা দিতে গিয়ে কি করি দেখছেন? কোণ আঁকার সময় কিন্তু আপনি নাসির স্যারের ব্যবহার করছেন। কারে ব্যবহার করছেন? নাসির স্যারের ব্যবহার করছেন। আপনারে ভাইবা দিকে আউট করে দিবে। মনে করেন আপনি নিবন্ধনে ভাইবা দিতে গেছেন, সব কিছুতে টিকে ভাইবাতে গেছেন। ভাইবাতে যাওয়ার পর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলেন তো কোণ কাকে বলে? আপনি বলতেছেন দুটি বাহুর মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। এটা কিন্তু স্পেসিফিক সংজ্ঞা না, এটা স্পেসিফিক কোনো সংজ্ঞা না। স্পেসিফিক সঠিক সংজ্ঞা কি? আপনাকে বলতে হবে যে দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে, এই দেখেন দুইটা রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা। দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে রশ্মি দুটির মধ্যবর্তী যে অবস্থান, এই মধ্যবর্তী অবস্থান থিটা হলে এই থিটাকে আমরা কি বলবো? কোণ বলবো। তাহলে একটা কোণ আঁকার সময় আমরা কি ব্যবহার করি? প্রশ্ন করবে ডিরেক্ট, বলেন তো একটা কোণ আঁকার সময় কি ব্যবহার করি? আপনি বলবেন বাহু ব্যবহার করি। আরে ভাইয়া, বাহুটার তো একটা নাম আছে। এখন আমরা কি করি? বাহুর নাম বুঝি না। বাহুরে আমরা অনেক সময় বলি না বাহু তো, এটা তো রেখাংশ। কে? কিন্তু আসলে কি রেখাংশ? কোন এক সময় রেখাংশ ব্যবহার করছি। এবার আপনাকে প্রশ্ন করবো একটা ত্রিভুজ কাকে বলে? আপনি বলবেন তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবার আপনাকে বলবো এই তিনটা বাহুর নাম কি? আপনি মাথা চুলকাইবেন, ও তিনটা বাহু, বাহু তো বাহু, কিন্তু বাহু তো একটা নির্দিষ্ট নাম আছে। বাহুর নির্দিষ্ট নাম আছে, সেটা হচ্ছে ভাইয়া আমরা যখনই দেখবো কোনো তীর নাই, এখানে একটা প্রান্তবিন্দু, এখানে একটা প্রান্তবিন্দু, এই বাহুর ক্ষেত্রে এখানে একটা প্রান্তবিন্দু, এখানে একটা প্রান্তবিন্দু, এখানে একটা প্রান্তবিন্দু, এখানে একটা প্রান্তবিন্দু। রেখাংশ, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। স্পেসিফিক সংজ্ঞা এটা। এবার আপনাকে প্রশ্ন করবো একটা চতুর্ভুজ। ভাইয়া দেখেন তো চতুর্ভুজ আমরা কি দিয়ে আঁকি? রেখাংশ দিয়ে। কি দিয়ে? রেখাংশ দিয়ে। কথা কি বুঝতে পারছেন? এবার সমান্তরাল রেখা যদি আঁকেন, সমান্তরাল রেখা যখনই বলবেন, এই যে দুইটা রেখা আঁকবেন, এদের মধ্যবর্তী দূরত্ব যদি সব সময় সমান হয়, তখন এদেরকে বলবেন সমান্তরাল রেখা। রেখা কথা উচ্চারণ করছেন মানে দুই পাশে তীর কি বাধ্যতামূলক? দুই পাশে তীর কি বাধ্যতামূলক? যদি তীর না দেন তাহলে সেটা রেখাংশ, নট রেখা, সেটা রেখাংশ। সারা জীবন আমরা ভুল করে আসছি। ভুল তো পড়বেনি, আমরা টিচাররা ভুল না না, বইয়ের মধ্যে তো অনেক ভুল আছে। আপনি যে আজকে যে জিনিসটা শিখলেন না, অনেক কোণের সংজ্ঞা গিয়ে দেখবেন তারা কোণের সংজ্ঞা দিছে ভুল, মানে রশ্মি না দিয়ে রেখাংশ দিয়ে রাখছে। অনেক প্রশ্ন করতে গিয়ে প্রশ্নের মধ্যে দেখবেন অনেক ভুল আছে। এখন আপনি জাস্টিফাই করতে পারতেছেন কোনটা রেখা, কোনটা রশ্মি, কোনটা রেখাংশ। জাস্ট ফিল, ও রেখা দুই পাশে তীর চলমান থাকবে। ও রশ্মি, রশ্মি মানে তো নাসির স্যার। রশ্মি মানে কি? নাসির স্যার। বাসা থেকে বের হবে, বউ খুঁজে পাবে না, তার মানে সারা জীবন চলতে থাকবে। তার মানে একটা প্রান্তবিন্দু। নাসির স্যার তার বাসা থেকে বের হলো, তার মানে তার আবাসস্থল একটা, তাইলে প্রান্তবিন্দু একটা। প্রান্তবিন্দু কয়টা? একটা। চলতে আছে চলতে আছে চলতে আছে, অসীম, দৈর্ঘ্য অসীম। এটা দিয়ে কি আঁকা যায়? কোণ আঁকা যায়। কি আঁকা যায়?
কোণ আঁকা যায়, তাহলে কোনটা দিয়ে কোনটা আঁকা যায় এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার 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 ওকে, হ্যাঁ ওকে ক্লিয়ার ক্লিয়ার। এবার আসেন, মাশাআল্লাহ আমরা 14 স্টুডেন্ট অনলাইনে আছি, সবাই শেয়ার করবো এবং ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবো। দেখেন মজার জিনিস বুঝাই, তাহলে আমাদের রেখা রশ্মি রেখাংশ আর কখনো কনফিউশন হবে হবে মনে হারানোর কোনো অপশন আছে? খালি ফিল করবেন। রেখা রশ্মি রেখাংশ আসলে শুরুতে মনে রাখবেন রেখাংশ ও একটা অংশ, দুটা প্রান্তবিন্দু নির্দিষ্ট দৈর্ঘ্য। আর এরপরে রশ্মি, ও নাসির স্যার, নাসির হাতের রশ্মি খুব খারাপ, বিয়ে শাদী হয় না, শ্বশুর বাড়ি খোঁজে, বউ খোঁজে, কিন্তু কেউ বউ হিসাবে স্বীকার করে না, শ্বশুর বাড়ি হিসাবে স্বীকৃতি দেয় না। আর রেখা তো রেখাই, রেখা তো রেখাই, শেষ। এবার আসেন ভাইয়া, এবার আপনাকে প্রশ্ন করবে সমান্তরাল রেখা। কি প্রশ্ন করবে? সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখা থেকে এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আসছে, সবগুলো জব পরীক্ষা মিলায় যদি আমি বলি তাহলে এই এতটুকু অপশন থেকে এতটুকু জায়গা থেকে এখন পর্যন্ত মিনিমাম 20টা প্রশ্ন আসছে বিভিন্ন জব পরীক্ষায়। কয়টা? 20টা। ছোট্ট একটা ট্রিকি কোশ্চেন করে, ছোট্ট একটা কি করে? ট্রিকি কোশ্চেন। ট্রিকি কোশ্চেনটা এরকম, আমি যদি এখন বলি এখানে একটা রেখা আর এখানে একটা রেখা, ও ভাইয়া এই দুইটা রেখারে কি মোরা সমান্তরাল রেখা কমু? কখনোই কমু না। কিল্লাই, কারণ সমান্তরাল রেখা মানেই উইতে আছে যে এখানে যদি একটা রেখা থাকে তাহলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখা আরো একটা কি থাকতে হইবে? রেখা থাকতে হইবে। যদি এদের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সমান সমান হয় তখনই মোরা এইটারে কি কমু? সমান্তরাল রেখা কমু। বুঝছেন? তাহলে সমান্তরাল রেখা মানেই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব সবসময় কি থাকতে হবে? প্রশ্ন করছে কি দেখেন, দুটি রেল লাইন দিয়ে রেলগাড়ি 100 মিটার দূরত্ব বুঝায় চলমান। 100 মিটার দূরত্ব বুঝায় সমান্তরালে চলমান। কিসে চলমান? সমান্তরালে চলমান। এই রেল গাড়ি দুটি কোথায় গিয়ে মিলিত হবে বা কোথায় গিয়ে সংঘর্ষে লিপ্ত হবে? মিলিত হবে। প্রশ্নের মধ্যে যখন সমান্তরাল কথা উল্লেখ দেখবেন, ভেবে নিবেন ম্যাথমেটিক্যাল অনেক টার্ম, অনেক সংখ্যা, অনেক কিছু দেওয়া আছে, আপনি চাইলেই করতে পারবেন, কিন্তু ওরা তো মিলিত হইবে না বনু, ওরা মিলিত। প্রশ্নে সমান্তরাল দেওয়া আছে মানে এইটা একটা রেল লাইন, এটা একটা রেল লাইন, এই রেল লাইন এতটুকু দূরত্ব বোঝায় সারা জীবন চলমান থাকবে, এটাও এতটুকু দূরত্ব বোঝায় সারা জীবন চলমান থাকবে, এরা কখনো মিলিত হওয়ার কোনো সম্ভাবনা বুঝছেন? কোনো সম্ভাবনা নাই। তাইলে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সমান হওয়ার কারণে এরা কখনো মিলিত হবে না, কখনোই মিলিত হবে না। এখন প্রশ্ন যেভাবে পেছায় আসুক, অনেকভাবে ট্রিকি স্টাইলে আপনাকে পেছাইয়া দিবে, কিন্তু সমান্তরাল কথা প্রশ্নে থাকা মানে এরা মিলিত হয় না। কথা কি বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার। এটা বারবার একই টাইপের কোশ্চেন আসে, বারবার একই টাইপের কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে পারলাম কখনোই মিলিত হবে না, কখনোই মিলিত হবে না। এবার আসেন, সমান্তরাল রেখা তো গেল, বক্ররেখা মানে কি? আঁকা বাঁকা রেখা, আঁকা বাঁকা রেখা। তাই এইদিকে আমরা যাব না, এবার আমরা হেডিং দেব মিস্টার কোণ। কি হেডিং দেব? কোণ। এবার যদি আমরা হেডিং দেই কোণ, তাহলে এই কোণ আমরা কাকে বলি? একটু আগে বললাম, স্পেসিফিক সংজ্ঞা কি? কোণ আঁকার জন্য আমরা কি ব্যবহার করি বলেন? হ্যাঁ, দুটি রশ্মি একটি বিন্দু মিলিত হলে ওই মিলিত বিন্দুর মধ্যবর্তী অবস্থানকে কি বলে? কোণ বলে। কথা কি বুঝতে পারছেন? মধ্যবর্তী অবস্থানটা যদি আপনি এপাশ দিয়ে ধরেন এটাও কোণ, মধ্যবর্তী অবস্থান যদি বিপরীত দিয়ে ধরেন বিপরীতটাও কি? একটা কোণ। কিন্তু এখানে আঁকার সময় আমরা যে বাহু দুটা ব্যবহার করি, এই দুটা বাহু বেসিক্যালি নামের ক্ষেত্রে হয় রশ্মি। নামের ক্ষেত্রে কি? রশ্মি। ওকে, ডান। তাহলে এবার আসেন ভাইয়া, আমি যখন কোণের কথা বলতেছি, কোণ মানে কি? এখানে সূক্ষ্মকোণ থাকবে। কি কোণ থাকবে? সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? হ্যাঁ, যেখানে আমি দেখব থেটা এর মান, এই থেটা এর মান 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তখনই তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ গেল। এবার আসেন, সূক্ষ্মকোণের থেকে বড় কোণ কি ভাইয়া? সমকোণ। কি কোণ? সমকোণ। শুধু মানে শর্তগুলো মনে রাখবেন। সমকোণ মানেই হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি। তাহলে থেটা ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি?
90 ডিগ্রি। এবার সরল সমকোণের থেকে বড় কি কোণ? স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। তাহলে এই স্থূলকোণ কি ভাইয়া? স্থূলকোণ হচ্ছে যে আমার এই কোণের মান বা থিটা এর মান যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, তখন তাকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। এরপরে আমাকে যদি বলা হয় সরল কোণ, এগুলো একটু দ্রুত পড়াচ্ছি এই জন্য, এগুলো আমরা সবাই জানি। দেখেন সরল কোণ, তাহলে সরল কোণ আমরা কাকে বলবো? যেখানে একটা সরল রেখা থাকবে আর এদের মধ্যবর্তী কোণ থিটা, আর এই থিটা এর মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে, তখন সেটাকে আমরা কি বলবো? সরল কোণ বলবো। তখন তাকে আমরা কি বলবো? সরল কোণ বলবো। এটা আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই জানি। দেখেন কলিজার ভাই বোন, এই সিম্পল জিনিসগুলো থেকে শুধুমাত্র এই শর্তগুলো পরীক্ষায় আসবে। আপনাকে এই শর্তটা দিয়ে বলবে এই শর্ত নিচের কোনটির সাপেক্ষে সঠিক। তা আমরা সবাই জানি সূক্ষ্মকোণের ক্ষেত্রে সঠিক। এই শর্ত কার সাপেক্ষে? সমকোণের সাপেক্ষে। এই শর্ত কার সাপেক্ষে? স্থূলকোণের সাপেক্ষে। এই শর্ত কার সাপেক্ষে? কথা কি বুঝছি? ক্লিয়ার? সমকোণ মানে স্পেসিফিকলি তার মূল শর্তই থিটার মান কত? 90 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি থেকে বড়, অমুক ডিগ্রি থেকে ছোট, এগুলো কোনো কিছু আসবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সরল কোণ। সরল কোণ মানে কি? আমার স্পেসিফিকলি এই জায়গায় যদি আমরা একটা বিন্দু ব্যবহার করি, তাহলে এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, 90 90 কত? 180। আর পুরোটা যদি চিন্তা করি তারপরে সেটা ইকুয়াল কত? 180। তার মানে সরল কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এবার দেখেন একটা মানুষ ছোট ভূমিষ্ঠ যখন হয় তখন ছোট থাকে, আস্তে 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 বড় হয়, বড় হইতে 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 বৃদ্ধ হয়ে যায়। তা কোনো আস্তে আস্তে ছোট থেকে বড় হইতে 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 বৃদ্ধ হয়ে যায়, তখন তাকে আমরা বলি প্রো লেভেলের বৃদ্ধ। প্রো লেভেলের বৃদ্ধ, যার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তাহলে কোণের সবচাইতে বৃদ্ধ কোণকে কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। তাইলে এই যে মিস্টার প্রবৃদ্ধ কোণ, এই প্রবৃদ্ধ কোণটা সবচেয়ে বেশি আসে এই কোণগুলো থেকে নিবন্ধনে। এখন পর্যন্ত 3টা প্রশ্ন আসছে নিবন্ধনে এই প্রবৃদ্ধ কোণ থেকে। কি কোণ থেকে? প্রবৃদ্ধ কোণ থেকে। আপনাকে প্রশ্ন করবে যে প্রবৃদ্ধ কোণ মানে কি? আপনি বলবেন যে কোণের মান বা থিটা এর মান 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তখন তাকে আমরা কি বলবো? প্রো লেভেলের বৃদ্ধ কোণ। প্রো লেভেলের বৃদ্ধ কোণ, যাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তাহলে কখনো যদি এই থিটা এর মান কত ডিগ্রি হয় ভাইয়া? 180 ডিগ্রি থেকে বেশি এবং 360 ডিগ্রি থেকে ছোট, তখনই আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। এখন আপনাকে যদি বলে কোন একটি কোণ থিটা ইকুয়াল 260 ডিগ্রি হলে কোনটি কি কোণ? প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বড় হয়েছে মানে সে বৃদ্ধ হয়ে গেছে। 360 ডিগ্রির মধ্যে আছে, 180 ডিগ্রি থেকে বড় হয়েছে মানে সে কি? প্রবৃদ্ধ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝতে পারলাম প্রবৃদ্ধ কোণ। এটা কি? প্রবৃদ্ধ কোণ। এবার গেল প্রবৃদ্ধ কোণ গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবার পড়াবো, যে জিনিসটা থেকে আমরা নিবন্ধনে 1 মার্ক কমন পাবো। এবার ধরে নিই যেখান থেকে 1 মার্ক আসছে। কথা কি বুঝতে পারছেন? এবং জিনিসটা খুবই সিম্পল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে পিনিকে আমরা ভুল করে আসি প্রশ্ন। খুবই সিম্পল। এবং আপনার এখানে যদি আমি সংজ্ঞা বলতে বলি, যারা এটাকে আমার ক্লাস করছেন তারা পারবেন, কিন্তু যারা ক্লাস করে নাই তাদের ম্যাক্সিমামই ভুল উত্তর বলবেন। দেখেন আমি যদি আপনাকে বলি মিস্টার পূরক কোণ, কি কোণ? পূরক কোণ। এবং আপনাকে যদি আমি বলি সম্পূরক কোণ, কি কোণ? সম্পূরক কোণ। তাহলে এবার আপনি বলেন তো পূরক কোণ এবং সম্পূরক কোণ কাকে বলে? পারবেন? দুটি কোণের মান যদি পরস্পর 90 হয় তাহলে পূরক কোণ। মানে একটি অপরের পূরক। দুটি কোণের মান 90 ডিগ্রি হলে মানে একটি অপরের সাপেক্ষে আরেকটি। একটি সাপেক্ষে শোনেন, এইয়া তো এখন কইতে পারেন। কয়দিন আগেও কইছেন যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ, আর দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় সেইটারে কি কয়? সম্পূরক কোণ। শোনেন, মজার ব্যাপার হচ্ছে আপনাকে এখানে যদি আমি এখন কোশ্চেন করি, কোশ্চেন করলে আপনি এখন ভুল করবেন। পূরক কোণ যখন আমি দেখব যে এখানে দুইটা কোণ আছে, কিন্তু এখানে দুইটা কোণের
সমষ্টি, এটা থেটা 1, এটা থেটা 2, এই থেটা 1 প্লাস থেটা 2 ইকুয়াল 90 ডিগ্রি, এটা আসলে কোনো পুরোক্ষণ না। এটা পুরোক্ষণ না। পুরোক্ষণ হচ্ছে ভাইয়া থেটা 1 এর সাপেক্ষে থেটা 2 আর থেটা 2 এর সাপেক্ষে থেটা 1। এটা জাস্ট একটা পুরোক্ষণের শর্ত। পুরোক্ষণের কি ভাইয়া? শর্ত। কথা কি বুঝতে পারছেন? এবার যদি আপনাকে স্পেসিফিকলি বলে তাহলে পুরোক্ষণ কাকে বলে, তাহলে আপনি বলবেন থেটা 1 এর সাপেক্ষে, থেটা 1 এর সাপেক্ষে থেটা 2 পুরোক্ষণ, পুরোক্ষণ, অথবা থেটা 2 এর সাপেক্ষে থেটা 1 পুরোক্ষণ। একজন আরেকজনের সাপেক্ষে পুরোক্ষণ, একজন আরেকজনের সাপেক্ষে পুরোক্ষণ। কথা কি মাথায় ঢুকছে? তাহলে ভুলভাল সংজ্ঞা পড়বো আর বাসায় গিয়ে, হ্যাঁ, যে থেটা 1 এবং থেটা 2 ইকুয়াল 90 ডিগ্রি হলে তাকে পুরোক্ষণ বলে। এটা ভুলভাল সংজ্ঞা। এখন আপনাকে এখানে যদি আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা ভুল দিয়ে দিবেন যদি এভাবে শেখেন। আপনাকে যদি এখন আমি একটা প্রশ্ন করি যে একটি পুরোক্ষণের অর্ধেকের মান কত, একটি পূরক কোণের অর্ধেকের মান কত, অর্ধেকের মান কত, অর্ধেকের মান কত, একটি পুরোক্ষণের অর্ধেকের মান কত। তাহলে যখন আপনাকে আমি বললাম একটি পুরোক্ষণের অর্ধেকের মান কত, তখন আপনি চিন্তা করতেছেন, ও একটি পুরোক্ষণের অর্ধেকের মান, একটি পুরোক্ষণের অর্ধেকের মান, পুরোক্ষণ তো সারা জীবন শিখাইছি কত, 90 ডিগ্রি, আর অর্ধেক মানে দুগা, আর ওইয়ে যাইবে 45 গা, 45 ডিগ্রি। কিন্তু এটা কি সঠিক? অমান্য, এটা ভুল হয়ে গেছে গা। ভুলভাল সংজ্ঞা পড়লে ভুল হয়ে যাবে। কারণ আপনার সেন্স বলতেছে পুরোক্ষণ মানে কি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর অর্ধেক বলছে তাহলে 90 এর অর্ধেক সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি। কিন্তু এটা তো ভুল, এটা কি ভুল। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। প্রশ্ন কি স্যার এইভাবে হবে? হ্যাঁ, প্রশ্ন কি এটা যুক্তিসম্মত আছে কিনা? অবশ্যই যুক্তিসম্মত, এটাই যুক্তি। কোশ্চেন শর্টকাটই করবে। যখনই আপনাকে বলবে একটি পুরোক্ষণের অর্ধেকের মান, একটি সম্পূরকণের 1/5 মান, কথা বুঝেন? যখনই আপনাকে এইভাবে কোশ্চেন করবে তখনই আপনাকে ধরি একটি পুরোক্ষণ x, মনে করেন এই যে একটি পুরোক্ষণের অর্ধেকের মান, একটি পুরোক্ষণের অর্ধেকের মান। তাইলে এবার আমি একটা পুরোক্ষণ ধরে নিলাম, এটা হচ্ছে x, এটা কি x, আর অর্ধেক মানে কি x ভাগ 2। তাহলে একটা x হলে আরেকটা কি x ভাগ 2। আর শর্ত সাপেক্ষে এই কোণ আর এই কোণ দুইটার যোগফল হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার যদি আমি 2 লসাগু হিসাবে নেই তাহলে উপরে হবে কত? 2x plus x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে 3x ইকুয়াল কত? 9 দুগুণে 18, এই যে 2 দ্বারা 90 গুণ করলে 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল কত ভাইয়া বলেন? তাহলে এখানে আমরা বলতে পারি x ইকুয়াল 180 ডিগ্রি ভাগ 3, তাহলে 60 ডিগ্রি। কত ডিগ্রি? এই 60 ডিগ্রি কার মান? এটার মান। কিন্তু আমাকে বলছে একটি পুরোক্ষণ যদি x ধরি তাহলে তার অর্ধেকের মান, তার অর্ধেকের মান। তাহলে ধরি একটি পুরোক্ষণ x, তাহলে তার অর্ধেকের মান কত হবে? তার অর্ধেকের মান x ভাগ 2, x ভাগ 2। তাহলে x এর মান যদি 60 হয়, 60 কে 2 দ্বারা ভাগ করলে হবে কত ভাইয়া? 30 ডিগ্রি। কিন্তু সাধারণ সেন্স আমাদের কি বলছিল? 45 ডিগ্রি। সাধারণ সেন্স কি বলতেছিল? 45 ডিগ্রি। কিন্তু আমরা পুরোক্ষণ মানে তো 90 ডিগ্রি এটা জানি না। পুরোক্ষণ মানে জানি যে একটা সাপেক্ষে আরেকটা, কিন্তু দুইটা কোণের সমষ্টি কোনো না কোনো ভাবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু একটি পুরোক্ষণের অর্ধেকের মান, ও মাগো, একটি পুরোক্ষণের অর্ধেকের, আরে ভাই আপনাকে কি বলছে যে পুরোক্ষণ মানে 90 ডিগ্রি আর তার অর্ধেক মানে 45 ডিগ্রি? আপনাকে তো এটা বলে নাই। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ধরি একটি পুরোক্ষণ কত x, আরেকটা পুরোক্ষণ, তাহলে ওই কোণের সাপেক্ষে x ভাগ 2 অর্ধেক, আর দুইটার যোগফল কত হবে? 90। কথা কি বলছেন? তাহলে এইভাবে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করবে, যে প্রশ্নগুলো আপনাকে কি করতে হবে? উত্তর দিতে হবে টেকনিক্যালি, ভুল করা যাবে না। ক্লিয়ার 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 হ্যাঁ, ওকে। তাহলে এটা আমাদের গেল। এবার দেখেন, যদি আপনাকে বলে সম্পূরক কোণ, কি কোণ? সম্পূরক কোণ। তাহলে আমরা সবাই জানি সম্পূরক কোণ মানে হচ্ছে সম্পূর্ণ। তার মানে একটা 90 ডিগ্রি কোণ দ্বিগুণ হয়ে সম্পূর্ণ হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলবো? সম্পূরক কোণ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সম্পূরক কোণ যখন আমরা বলতেছি, এই ক্ষেত্রেও একটা থেটা 1
আরেকটা কি থেটা 2। এই থেটা 1 এবং থেটা 2 এদের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এটা যার সম্পূরকোণের শর্ত। কিন্তু আমাকে যদি বলে থেটা 1 মানে সম্পূরকোণ কাকে বলে, তাহলে আমি কি বলবো? থেটা 1 এর সাপেক্ষে, থেটা 1 এর সাপেক্ষে থেটা 2 কে কি বলবো? সম্পূরকোণ বলবো। কি কোণ বলবো? সম্পূরকোণ বলবো বা সম্পূরকোণ বলে। এবার যদি আমাকে একটা প্রশ্ন করে, প্রশ্নটা এরকম হইতে পারে, সবাই লেখেন, প্রশ্নটা লেখেন যে একটি সম্পূরকোণের 1/5 মান কত? 1/5 মান কত? তাহলে 1/5 মানে কি? আমরা কি 5 দ্বারা ভাগ করে দিব 180 কে? এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা সম্পূরকোণ ধরে নিব কত, সরি আমরা একটা সম্পূরকোণ ধরে নিব কত বলেন? এই যেটা ধরে নিলাম x, আর x এর 1/5 মানে হচ্ছে x ভাগ 5, x ভাগ 5। তাইলে ভাইয়া এই যে x প্লাস x ভাগ 5 ইকুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে এখানে 5 যদি আপনি লসাগু নেন, তাহলে 5x প্লাস x ইকুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে 6x ইকুয়াল আমরা কি বলতে পারি ভাইয়া? 180 গুণন 5 ভাগ 6। তাহলে আমার x এর মান বের হয়ে যাবে। 6 কে 6 3 6 18 30, 3 5 কত? 150 ডিগ্রি। এই 150 ডিগ্রি কার মান? x এর মান। তাইলে x ভাগ 5 এর মান কত? 150 ভাগ 5, 3 5 15 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ক্লিয়ার 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 সবাই ক্লিয়ার? পরিচার ভাই বোন ক্লিয়ার সবাই? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? পারবো? ভুল হবে? ভুল হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে এই জিনিসগুলো আমরা আর ভুল করব না। তাহলে এবার আসি, দেখেন আরেকটা জিনিস শিখাই, অনুরূপ কোণ এবং একান্তর কোণ। হেডিং দিব সবাই, অনুরূপ কোণ এবং একান্তর কোণ। এটাও আমরা ভুল করি, এটাও আমরা কি করি? ভুল করি। সারা জীবনে যে মুখস্থ করি আর হারিয়ে যায়। আজকের পর থেকে আর মুখস্থ করব না ভাইয়া। এই দুইটা হচ্ছে রেল লাইন, দুইটা রেল লাইনের মধ্যে একটা বাস দিয়ে দিলাম, আইকালা বাস। এই আইকালা বাস দেওয়ার পরে আমরা দেখতেছি এই পাশে কোণ তৈরি হচ্ছে। ধরলাম এই কোণটা কোণ এ, কোণ এ। এরপরে এই কোণটাকে ধরলাম কোণ বি, এটাকে ধরলাম কোণ সি, এটাকে ধরলাম কোণ ডি, এটাকে ধরলাম কোণ ই, এটাকে ধরলাম কোণ এফ, এটাকে কোণ ধরলাম কোণ জি, এটাকে ধরলাম কোণ এইচ। ভাইয়া এবার অনুরূপ কোণ আমরা একটু চিন্তা করি। অনুরূপ, আমি বললাম আমি আপনার অনুরূপ, আমি আপনার অনুরূপ। আমি যখন আপনাকে বলছি আমি আপনার অনুরূপ, তার মানে আপনার বৈশিষ্ট্য যে আমার বৈশিষ্ট্য তাই। এবার আমি যদি ফার্মাগেটের দিকে যাই, আপনিও কোন দিকে যাবেন? একটা মেয়েরে পছন্দ করছি, এখন এই মাইয়া যাইতেছে কই? ফার্মাগেটের দিকে। আর পাশে পাশে আমি যাবো না, কারণ ওর অনুরূপ বৈশিষ্ট্য যদি আমি না করি তাহলে ও কি পড়বে? পড়বে না। তাহলে ওর অনুরূপ হইতে হবে। ওর মনের ভেতর যা যা চাচ্ছে আমাকে তা আগে জানতে হবে, তারপর পড়ায় ফেলাইতে হইবে। আর একবার পড়লেই প্রেম হয়ে গেল, আর সাথে তো ডট ডট ফ্রি। কথা কি বুঝছেন? ডট ডট মানে অন্য কিছু না, কিন্তু আবার ডট ডট মানে ডট ডট মানে বিয়ে শাদী হয়ে যাবে। তাহলে দেখেন, তাহলে আমরা যখন অনুরূপ কোণের কথা বলবো, অনুরূপ কোণ যে কোনো এক পাশের সমান সমান কোণকে কি বলবো? অনুরূপ কোণ। হয় বাম পাশ নইলে ডান পাশ। যদি এই আইকালা বাসের ডান পাশ বা বাম পাশ চিন্তা করি, তাহলে বাম পাশ কোনটা? এটা। আর ডান পাশ কোনটা? এটা। তাহলে এই বাম পাশের সমান সমান কোণগুলোকে আমরা কি বলবো? অনুরূপ কোণ বলবো। এই যে কোণ এ, এই কোণ এর সমান কে? কোণ ই, কোণ ই। তাহলে কোণ এ সমান কোণ ই। কোণ সি সমান সমান কি বলা যায়? কোণ জি। এরা হচ্ছে অনুরূপ কোণ।
আবার যদি এবার ডান পাশে যায় কোণ বি সমান সমান কি ভাইয়া? কোণ এফ। কোণ এই যে এই কোণের একই পাশের সমান সমান কোণ, একই পাশের সমান সমান কোণ। তাহলে কোণ বি সমান সমান কি বলা যায়? কোণ এফ। তারপরে কোণ ডি সমান সমান কি বলা যায়? কোণ এইচ। ক্লিয়ার? তাইলে ভাইয়া যদি একই দিকের সমান সমান কোণ অনুরূপ কোণ হয়, তাহলে বিপরীত কোণ সমান সমান কোণকে কি বলবো? একান্তর কোণ। একান্তরটা তার বিপরীত। একান্তরটা তার কি? বিপরীত। যেমন কোণ এ এর সাপেক্ষে যদি আপনি চিন্তা করেন, কোণ এ এর সাপেক্ষে কোণ এইচ একটা একান্তর কোণ হইতে পারে, কোণ বি এর সাপেক্ষে কোণ জি একটা একান্তর কোণ হইতে পারে। কারণ কোণাকোণী অবস্থানে একজন আরেকজনের বিপরীত অবস্থানের সমান কোণকেই কি বলবো? একান্তর কোণ। কথা কি বুঝছেন? আর বাকি প্রশ্ন আমরা সুন্দরভাবে করে নিব। ক্লিয়ার? ক্লিয়ার 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 অমনু ক্লিয়ার হইছো? স্যার এই কোণের মানে এই কোণ এবং ডি কোণ এটা তো কি বলছো বিপরীত কোণ? হ্যাঁ, প্রত্যেকটা বিপরীত কোণকে আমরা কিন্তু একান্তর কোণ বলতে পারবো। আবার দেখেন, একান্তর কোণ সমান, কিন্তু আমরা সারা জীবন শিখছি না। এই এখন একটা জিনিস শিখাই আপনাদের, এই বিপরীত কোণ ভুলভাবে শিখছি। বিপরীত কোণ আমরা সারা জীবন ভুলভাবে শিখছি। কেন ভুলভাবে শিখছি আমি বলি। আপনারা বিপরীত কোণ কাকে বলেন? যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণগুলোকে আমরা কি বলি? এটা ভুল। যখন আপনি বলবেন যে এটা θ1 এটা θ2, তাহলে θ1 সমান সমান θ2 ইকুয়াল বিপরীত কোণ, তখনই আপনি আইক্যালাবাস। এটা ভুল। সমান হইলে তাকে বিপরীত কোণ, বিপরীত দিকে সমান হইলে তাকে বিপরীত কোণ, এটা ভুল। বিপরীত কোণ মানে হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা বিপরীত কোণ। সাপেক্ষ, পরস্পর, এই কথা উচ্চারণ করতে হবে আপনাকে। এই θ1 এর সাপেক্ষে θ2 বিপরীত কোণ, কিন্তু সমান। এটা শর্ত। এটা কি শর্ত? যে একটা বিপরীত কোণের শর্ত হচ্ছে কোণ দুইটা সমান থাকতে হবে। বিপরীত দিকের কোণ দুইটা কি থাকতে হবে? সমান থাকতে হবে। কিন্তু ওই সমান কোণগুলোকে একটার সাপেক্ষে আরেকটাকে কি বলবো? বিপরীত কোণ বলবো। একটা সাপেক্ষে আরেকটাকে কি বলবো? বিপরীত কোণ। এবার যদি আপনাকে বলে যে θ1 ইকুয়াল 60 ডিগ্রি, কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির বিপরীত কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে। কারণ এটার সাপেক্ষে এটা বিপরীত কোণ। একজনের সাপেক্ষে আরেকজন কি হবে? বিপরীত কোণ। একজনের সাপেক্ষে আরেকজন, এই সাপেক্ষ কথাটা অলওয়েজ আপনাকে উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? বুঝছি? তাহলে সাপেক্ষ কথাটা উচ্চারণ করতে হবে। ওকে ওকে। তাহলে এবার আমরা একটু কোশ্চেনে চলে যাব, কারণ আমরা মোটামুটি রেখারশ্মি বা হচ্ছে রেখারশ্মি কোণ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানছি। দেখেন, খুব মনোযোগ দিব, আমরা হাইলাইটস এর সাথে মিলাই নিব। হ্যাঁ, যাদের কাছে হাইলাইটস আছে হাইলাইটস এর সাথে মিলাই নিব আমরা। ভাইয়া প্রথম প্রশ্ন একটু আগে পরে আসছি, বলেন দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? হ্যাঁ, কয়টি বিন্দু? তাইলে এখানে সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? ভাইয়া সমান্তরাল রেখা কি আদৌ কখনো ছেদ করে? মধ্যবর্তী দূরত্ব সব সময় এদের কি থাকে? সমান থাকে। তাহলে সমান্তরাল কথা উচ্চারণ করছে প্রশ্নে মানেই বুঝে যাবেন এরা কখনোই একজন আরেকজনকে কি করবে না? ছেদ করবে না। তাইলে কখনোই ছেদ করবে না মানে কি? শূন্য। কখনোই ছেদ করবে না মানে শূন্য। কথা কি বলছি? আচ্ছা, পরের কোশ্চেনে চলে গেলাম। পরের কোশ্চেনটা আমাদের কি বলছে দেখেন, দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। কিভাবে? হ্যাঁ ভাইয়া, কিভাবে? সমান্তরাল ভাবে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? মিলিত হবে। আগেই তো আইক্যালাবাস দিয়ে দিছে কি? সমান্তরাল। আর যেখানেই সমান্তরাল সেখানে তারা মিলিত হওয়ার কোনো অপশন নাই। সমান্তরাল মানে এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সমানই থাকবে। তাহলে কখনোই নয়। তাহলে পরের কোশ্চেনটাতে দেখেন কি বলিয়াছে ভাইয়া, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়? কোন দেশে? মিস্টার মিশরে। মিস্টার মিশরে।
তাহলে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয় ভাইয়া মিশরে। কোথায়? মিশরে। একটু দ্রুত কোশ্চেন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা, যারা অনলাইনে করতেছি তারাও। ক্লিয়ার? কারণ বেসিক আলোচনায় হয়তো আমাদের সময় লাগবে, কিন্তু কোশ্চেনে আমরা বেশি সময় নিব না, কারণ যখন আমি বেসিক জানবো তখন তো কোশ্চেন না জানার কোনো অপশন নাই। আচ্ছা, এই কোশ্চেনটা হয়তো বা ভুলে দিয়ে দিছে। আসলে সরল রেখা থেকে বেসিক্যালি কখনো কোশ্চেন দেয় না। এটা আমরা যদি হায়ার এডুকেশনের কথা বলি, হায়ার এডুকেশনের যে হায়ার ম্যাথ যে দুইটা বই আছে, এই ম্যাথ বইয়ের সরল রেখার মানে কি বলবো, মূল বিন্দুগামী সরল রেখার একটা সমীকরণ আছে। মূল বিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ আছে। এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে বলা হয় y ইকুয়াল কি ভাইয়া 4ax। 4ax এটা জাস্ট মনে রাখি আমরা যে y ইকুয়াল 4ax হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন পরের কোশ্চেনটা আমাদের কি বলছে, রেখার কয়টি প্রান্তবিন্দু আছে? আছে আছে। এই রেখার প্রান্তবিন্দু আছে? রেখার কোনো প্রান্তবিন্দু নেই। কিন্তু নাসির স্যারের কয়টা প্রান্তবিন্দু আছে? নাসির স্যারের কয়টা? একটা। কারণ ওই নাসির স্যার বাসা থেকে বের হয়েছে, তার বাসা একটা প্রান্তবিন্দু, আর সে সারা জীবন তার বউ খুঁজতেছে কিন্তু বউ পাচ্ছে না। তার সাথে বিয়ে করে নাই। সে কি করে নাই? বিয়ে করে নাই। আবার শ্বশুর খুঁজতেছে, কেউ তার শ্বশুর রেখাই তো মানে তারে শ্বশুর হিসাবে কি করতেছে না, স্বীকৃতি দিচ্ছে না। কারণ সে তো বিয়ে করে নাই। বিয়ে না করলে কি শ্বশুর হবে? হবে না। তো সারা জীবন সে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, আর শ্বশুর খুঁজবে আর বউ খুঁজবে, কিন্তু কাউরে খুঁজে পাবে না। তাইলে আমরা নাসির স্যাররে বলবো কি? হ্যাঁ, রশ্মি, আর তার প্রান্তবিন্দু একটা। আর এইটার যদি একটা নির্দিষ্ট অংশ নেই তাহলে সেটা কি? রেখাংশ। তাইলে সেটা রেখাংশ। কোণে চলে আসছি, কোণে কোণে টাইপ 2। একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? এটা কি বোঝানোর দরকার আছে? আরে ভাইয়া সরলরেখা বলছে, আর তার সাথে যাই মিলিত হোক না কেন, ওই দুইটা কোণকে যোগ করলে সমান কত আসবে? কারণ সরলরেখার মধ্যে কোণ থাকে কত? 180। সরলরেখার মধ্যে কোণ থাকে 180। সরলরেখার মধ্যে সবসময় কোণ থাকবে হচ্ছে আমাদের 180। সো আমরা এটা বুঝতে পারছি, এগুলাতে আমরা বেশি সময় নিব না। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, দেখেন একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের কোণ এ একটা মান, কোণ বি এর একটা মান দেওয়া আছে, কোণ সি এর মান কত ডিগ্রি। এটা কোনো বিপাক, এটা একটা ত্রিভুজ। এটা একটা কি? ত্রিভুজ। এই ত্রিভুজের কোণ এ 45 ডিগ্রি, আর কোণ বি কত ডিগ্রি ভাইয়া? 30 ডিগ্রি। তাইলে কোণ সি ইকুয়াল হোয়াট? তাহলে কোণ সি এর মান বের করা কোনো ব্যাপার? ভাই আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান কত ডিগ্রি? 105 ডিগ্রি। তার মানে 45 আর 30 যোগ করে 180 থেকে মাইনাস করলে আমাদেরকে 105 ডিগ্রি বের হয়ে যাবে। ছোট বাচ্চাদের ম্যাথ, ক্লাস 2 এর বাচ্চা কাচ্চারাও পারে এটা। দেখেন 8 নাম্বার ম্যাথটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে কোণ এ ইকুয়াল 30 ডিগ্রি। দেখেন কি বলছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজের আবার কোণ বিটা কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। তাহলে এটা বি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার কোণ এ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বিসি বাহুকে বর্ধিত করছেন কি পর্যন্ত? ডি পর্যন্ত। মান বের করতে বলছে এসিডি, বহিস্থ কোণ। কি কোণ? বহিস্থ কোণ। ও ভাইয়া, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হইলে বাকি দুইটার যোগফল মিলায় কি হয়? সমকোণ, তাই না? তাহলে এটা যদি 90 হয়, এটা 60 হলে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর ভাইয়া এইটা একটা পুরোটা কি সরল রেখা? তাহলে এটা যদি একটা সরল কোণ হয়, সরল কোণ 180 ডিগ্রি থেকে মোরা যদি 30 ডিগ্রি বাদ দিয়ে দেই, থাকে কত ডিগ্রি? 150 ডিগ্রি। তাহলে এই কোণের মান হবে 150 ডিগ্রি। আছে নাকি 150? গ নাম্বার। ক্লিয়ার 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 ক্লিয়ার। তাহলে আমরা 150 ডিগ্রি বের করলাম। কত ডিগ্রি? 150 ডিগ্রি। 150 ডিগ্রি। ও মনুরা, যারা অনলাইনে করতে আছি, মোরা কি বুঝতে আছি? না বুঝলে একটু কোশ্চেন কইরেন, বুঝাইয়া দেবো, কোনো সমস্যা নাই। বুঝছেন? মুই কয়দিন আগে বরিশালে গিয়া, বরিশাল আর পটুয়াখালীতে সেমিনার লইয়া বরিশালের ভাষা শিখাইছি।
এই জন্য মুই এখন চেষ্টা করতে আছি, প্র্যাকটিস করতে আছি, প্র্যাকটিস। বুঝছেন? হ্যাঁ, ও মুই পিএইচডি নিমু আর কি। এখন যেহেতু ঘন ঘন যাইতে হইবে, এই জন্য মুই ভাবতে আছি যে পুরো বাংলাদেশের আনাচে কানাচে খালি বরিশাল্লা আর বরিশাল্লা আর বরিশাল্লা। ও মা গো মা টুরুলাপ হনেন সেন্ট মার্টিনে গেছি, সেন্ট মার্টিনের রিসোর্টের মালিক নাকি বরিশাল্লা। হেইয়া শুনে মুই টাস্কি লেগে গেছি। আরে ভাই ইয়া আজব মানুষ, তোমার বাসা হইতেছে কোন বঙ্গে আর তুমি কোন বঙ্গে গিয়ে জমি লইয়া রিসোর্ট বানাইছো? আরে বরিশাল্লা মানুষরা এত না ডট ডট আর কি, এত ডট 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 ডট, এরা পুরো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় জায়গা দখল করে লইছে। বুঝছেন? ওই দেখছেন মক্কার হোটেল হেইও নাকি বরিশাল্লার। ওরে বাবা রে বাবা, আরে এই কক্সবাজারের রিসোর্ট দেখবেন, কক্সবাজারের রিসোর্টের 50% এর মালিক নাকি বরিশাল্লারা। এরা যে বুদ্ধিমান, ডট ডট বুদ্ধিমান, এরা এমন বুদ্ধি খাটায় যার লগে থাকে হ্যাঁ রে ডট ডট মাইরে দিয়ে সব দখল করে লয়। অমনু মুই কিন্তু ভুলই কইছি, সরি ভাইয়া, মোর কথায় যদি ভুল ত্রুটি হইয়া থাকে মোরে মাফ কইরেন, কারণ মুই আবার কয়দিন পরে বরিশালে ঢুকলে দেখা যাবে মোর পা থাকবে না। বুঝছেন? তাইলে মুই সরি কইয়া দিতে আসি, সমস্যা নাই। ক্লিয়ার? এ মেলা মানুষ দেখি বরিশাল, ও মা গো মা ডট ডট বুদ্ধিমান। আচ্ছা 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 আচ্ছা, বুঝছেন? আচ্ছা কোনো সমস্যা নাই ভাইয়া। হ্যাঁ, নোয়াখালীরাও আছে, একজন আবার নোয়াখালীরে সুন্দর করে চিল্লাই উঠেছে। যাকে বরিশাল লাগো অনেক পাওয়ার ভাইয়া, মগো কোনো পাওয়ারই নাই। এরা নাকি মাটির নিচেও পাওয়ার দেখায়। দেখেন এই 9 নাম্বার কোশ্চেন কি তা কইছে মনু, একটি কোণের মান 80 ডিগ্রি মানে কি? সূক্ষ্মকোণ। বোঝাই যাচ্ছে যে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাই না? তাহলে হিয়ারে কি কমু? সূক্ষ্মকোণ কমু। এটা ছোট বাচ্চাদের প্রশ্ন। অমনু 10 নাম্বার কোশ্চেন কি কইছে, ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কত হইবে? অমনু মুই একটু বুঝাই দেই, ব্যাখ্যা কইরা দেই। মনে করেন এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের মোরা কিন্তু সবাই জানি যে 3টা বাহু সমান, আর 3টা বাহু যদি সমান হয় তাইলে এটা 3টা কোণ কি হইবে? সমান হইবে। আর 3টা কোণ যদি সমান হয়, এটারে মুই বর্ধিত করলাম সরল কোণ থেকে। আমরা যদি 60 ডিগ্রি বাদ দেই, 180 থেকে 60 বাদ দিলে থাকবে কি? 120। এখানেও কত থাকবে? 120। এখানেও কত থাকবে? 120। ও ভাইয়া 120 120 120 যোগ করলে কত হইবে? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি ভাইয়া এটা সমবাহু ত্রিভুজ হোক আর না হোক, আমরা বহিস্থ কোণ যদি বাইরের সবগুলো মিনিমাইজ করে যোগ করি তারপরেও কি হইবে? মনে করেন আপনি সমকোণী ত্রিভুজ লইছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে যখন আপনি বর্ধিত করবেন বাইরে পাইবেন 90, এখানে বর্ধিত করলে আবার কি পাইবেন? এটা 45 ধরলে এখানে বেশি পাইবেন, এটা 45 ধরলে এখানে বেশি পাইবেন। ওই বেশি কম যোগ করে আবার 360 ডিগ্রি হইবে, কোনো কম বেশি হইবে না। এই জন্য ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল অলওয়েজ 360 ডিগ্রি। 360 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? এই পৃথিবীটাই 360 ডিগ্রি এক্স্যাক্টলি। পৃথিবীটাই কত ডিগ্রি? গাড়ির চাকা, বৃত্তাকার। 2টি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত বিয়োগ করলে কি হইবে? ও ভাইয়া এক সরল কোণ মানে কি? মাইনাস কত থাকে কত? তাহলে কি হইবে? 120 কোণটা আসলে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ না প্রবৃদ্ধ কোণ? এটা বুঝাই যাইতে আছে যে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এই আরে মোরা কি কমু? স্থূলকোণ কমু। কি কমু? স্থূলকোণ কমু। বুঝছি বুঝছি অমনু বুঝছি। হ্যাঁ বুঝবার পারছি। পরের কোশ্চেন, এই আজানের একজন জবাব দিয়েন, একজন দিলে হইবে। দেখেন কি বলছে, একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাইবে? এখানে কিন্তু প্রশ্নের একটু প্যাচ আছে মনু। উপর বলছে, কি বলছে? উপর। এখন আপনি যদি তিরিং বিরিং করে এমনি করে চিন্তা করেন যে একটা সরল রেখা আঁকলাম, মুই একটা লম্ব অঙ্কন করলাম, সমকোণ 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 সমকোণ, কিন্তু মনু এখানে তো উচ্চারণ করছে উপরে। এই যে সরল রেখার উপর লম্ব, তাহলে সরল রেখার উপর যদি মুই লম্ব আঁকি, এখানে একটা সমকোণ, এখানে একটা, তাহলে কয়টা সমকোণ? দুগ্গা। যদি কখনো বলে উভয় দিকে লম্ব আঁকলে,
কয় দিকে? উভয় দিকে। তাহলে উভয় দিকে লম্ব আঁকলে এখানে সমকোণ এখানে সমকোণ, তাহলে কয়টা হইবে? চারটা হইবে। যদি শুধু উপর বলে তাহলে কি হইবে? দুগ্গা হইবে। বুঝছেন বুঝছেন বুঝছেন? হ্যাঁ, মাথা ঢুকছে? ঘুমান নাকি আবার? ঘুমাইলে হইবে না? ঘুমাইলে হইবে? তাহলে আমরা পরের প্রশ্নে চলে গেলাম। দেন পরের কোশ্চেনটা কি কইছে মনু? বলতে আছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতের একটা কোণ 50 ডিগ্রি হইলে অপর কোণটি কত? ও ভাইয়া, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ অলরেডি 90 আর একটা কোণ দেওয়া আছে 50। ভাইয়া আমরা সবাই জানি সমকোণের বাইরে যে দুইটা কোণ থাকে এই দুইটার যোগফল হয় 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 হয় এই দুইটা মিলায় 90, তাহলে একটা 50 হইলে আরেকটা কত? এটা ছোট বাচ্চার কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে উত্তর হইবে কি? মিস্টার ঘ। উত্তর হবে মিস্টার ঘ। বুঝছেন বারে? বুঝতে পারছেন? তাহলে কি কঠিন ছিল? কঠিন না। কঠিন ভাবেন না বারে। ম্যাথক কঠিন ভাবিলে তোমাকে বাস দিবে। ম্যাথক কঠিন ভাবাই যাবে না। দেখেন পরের কোশ্চেনটা কি করছে। মুই কিন্তু তাহলে রংপুরে চলে গেছো, মোর নারীর টানত মুই চলে গেছো। মোর কথা বুঝিয়ার লাগবে। তোমরা যদি মোর কথা বুঝিন না পান তাহলে কষ্ট করি বুঝি নিবেন। হাবারে মুই তো কয়ছো যে কথা কেনা হয়তো বা এক না অধিক অধিক হবার পারে, কথা নাও বুঝিয়ার পারেন, না বুঝলে মুখ কবেন, কিন্তু মুই রংপুরের ভাষাতে কথা কম, কারণ মোর মাতৃভূমি। মুই কি বরিশাল্লা নাকি? এত্তি দেখো কি কইছে বারে। এটা কইছে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য কত ডিগ্রি? আবারে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য মানে বোঝেন? আরে বারে একটা সমকোণী ত্রিভুজ কইছে বারে, এইটা একটা সমকোণ, এটা একটা কি কোণ? সমকোণ। আর সূক্ষ্মকোণ যে দুইটা কোণ আছে এই কোণ দুইটার মধ্যে পার্থক্য দিছে। তাহলে একটা কোণ যদি তোমরা x ধরেন আরেকটা কোণ পার্থক্য দিয়া দেন 6 ডিগ্রি, তাইলেই তো হয়ে যাচ্ছে। আবার এইটা যদি সমকোণ হয় এই দুইটার যোগফল মিলে কি সমকোণ হয় না? একই জিনিস না? তাহলে আমরা কি কমো যে x প্লাস x মাইনাস 6 ইকুয়াল কত ডিগ্রি বারে? আবার x আর x যোগ করলে কত হয়? আর 6টায় পাশে গেলে কি হয়? আবার x ইকুয়াল কি হয় বারে? কাটিলে কি হবে বল? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, কত বারে? ওরে বাপ রে বাপ। তাহলে আমরা এটা জানোছি 4 দ্বিগুণে 8, আর কত বারে? 8 দ্বিগুণে 16। হাবারে এই x এর মান পাইছেন 48 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে তোমাকে কি বের কেয়ার কইছে? ক্ষুদ্রতম বের কেয়ার কইছে। তাহলে এইটা যদি 48 ডিগ্রি হয় তাহলে 48 ডিগ্রি থেকে তোমরা কয় ডিগ্রি বাদ দিবেন? 6 ডিগ্রি বাদ দিলে থাকে কত ডিগ্রি? আবারে 42 ডিগ্রি উত্তর। বুঝির পাচ্ছেন? বুঝির পাচ্ছেন? আবারে বুঝির পাচ্ছেন? এখানে স্যার বৃহত্তম বললে 48 হতো। হ্যাঁ, যদি বৃহত্তম কইল হয়, বড় গেনা কইল হয়, এই বড় গেনা কইলে বড় যে কোনটা পাইলেন হয় ওটাই উত্তর হইলায়। ওটাই কি হইলায়? উত্তর হইলায়। বুঝছেন? আবার বরিশালের ভাষা আবার বুঝছেন চলে যাচ্ছে। বুঝির পাচ্ছেন? বুঝির পাচ্ছেন? তাহলে কি কঠিন? কঠিন না। আমরা কি পরের প্রশ্ন যাবো? হ্যাঁ, কেন 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 দৌড়ি কেন? ওহ, মজার কোশ্চেন আছে বারে, মজার কোশ্চেন আছে। দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে, আবারে 2 সমকোণ মানে বোঝেন 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হইলে কি কইছে? দুটি পরস্পর কইছে, দুটি পরস্পর। পরস্পর মানে বোঝেন একটা সাপেক্ষে আরেকখান, একখানের সাপেক্ষে আরেকখান। তাহলে এই যে একখানের সাপেক্ষে যদি আরেকখান হয় বারে, এইটার সাপেক্ষে এইটা কি কোণ? সম্পূরক কোণ। কারণ দুইখান কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা সম্পূরক কোণের একখান শর্ত। আর একটা সাপেক্ষে আরেকটা বা পরস্পর হেমরা হয়েছে কি? হেমরা হয়েছে সম্পূরক কোণ। এইটা যদি পরস্পর কথাটা উল্লেখ না করিল হয় জীবনও এটা কিন্তু সম্পূরক কোণ হইল না হয়। কারণ 180 ডিগ্রি মানে সম্পূরক কোণ না। 180 ডিগ্রি জাস্ট একটা শর্ত যে দুইটা কোণ যোগ করলে কত পাওয়া যাবে। বুঝছেন? বুঝছেন? হ্যাঁ, তাহলে পরস্পর কইছে এই জন্য কি হইবে? সম্পূরক কোণ হইবে। পরের প্রশ্ন চলে গেল বারে। হ্যাঁ, চলে এসেছি আমরা পরের প্রশ্নে। দেখেন কি বলেছে। 16 নাম্বার কোশ্চেনটা আমাকে বলতেছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। অর্ধেকের সমান কোণটির মান কত? সাধারণ সেন্সেবল যে মানুষরা আছেন তারা ভাববেন যে আমার একটা পূরক কোণ মানে 90 ডিগ্রি আর তার অর্ধেক মানে 90 এর অর্ধেক ইকুয়াল 45 ডিগ্রি। কিন্তু আদৌ কি অর্ধেক মানে 45 ডিগ্রি এটাই উত্তর হবে?
হবে হবে। আমি যে একটু আগে বুঝাইলাম যে পূরক কোণ মানেই কিন্তু 90 ডিগ্রি না, এটা এই প্রশ্ন দিয়েই কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমাকে প্রশ্নে বলছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। ধরি একটি পূরক কোণ x, ধরি একটি পূরক কোণ x, তাহলে আরেকটা পূরক কোণ কি হবে? x এর অর্ধেক, x এর আর দুইখানের যোগফল মিলিয়া কি হইবে পারে? 90 ডিগ্রি। তাইলে এখানে কি হবে? 2x plus x ভাগ 2 ইকুয়াল 3x ইকুয়াল কত? তাহলে x ইকুয়াল কত? 60 ডিগ্রি। তাহলে x ভাগ 2 মানে কি? 60 ভাগ 2 30 ডিগ্রি হবে উত্তর। এটা করাইছেন একটু আগে। তাইলে আপনাকে কোশ্চেন বুঝতে হবে। এখন যদি প্রশ্ন আসে যে একটি সম্পূরক কোণের 1/5 মান কত, তাহলে কি 180 কে 5 দ্বারা ভাগ করবেন? জীবনও না। সম্পূরক কোণ মানে ধরি একটি সম্পূরক কোণ x আর একটা সম্পূরক কোণ x ভাগ 5, আর দুইটা যোগফল কত? 180। সম্পূরক বলছে 180 আর পূরক বললে 90। বুঝি পাচ্ছি? হ্যাঁ, তাহলে এঙ্কড়িয়া বুঝিয়ার লাগবে বারে, এঙ্কড়ি বুঝির লাগবে, নাহলে কিন্তু বাস আইকেলা বাস খাওয়া যাইবে না। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন কি বলছে। অ্যামেজিং একটা কোশ্চেন। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে একটিকে অপরটির, দেখেন একটিকে অপরটির, এই একটিকে অপরটির মানে কি বোঝায়? একটা সাপেক্ষে আরেকটা। তাহলে একটা সাপেক্ষে আরেকটাকে কি বলে? বুঝাই তো যাচ্ছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ মানে 180, তার মানে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। বুঝি? ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। পরের কোশ্চেনে গেলাম। পরের কোশ্চেন দেখেন কি বলছে। ও কি কঠিন প্রশ্ন দিছে বারে, তাও আবার আইছে কোটে 19 সালে। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? 40 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে ভাইয়া আমার পূরক কোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে বুঝলাম, দুইটা কোণের সমষ্টি। জাস্ট এটা একটা শর্ত। কিন্তু আমাকে বলছে 40 ডিগ্রি কোণের পূরক কোণ, তাইলে একটা পূরক কোণের মান 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আরেকটার মান কত? 50 ডিগ্রি। কারণ দুইটার যোগফল কত? 90 হইবে। একটার মান দেওয়া আছে, তাহলে আরেকটার মান বের করতে হবে, কারণ একটার সাপেক্ষে আরেকটা কি? পূরক কোণ। তাহলে একটা দেওয়া থাকলে ওটার সাপেক্ষে যে আরেকটা কোণ ফাঁকা, ওই ফাঁকা কোণটাই কি? পূরক কোণ। আর ওই ফাঁকা কোণটার মান কত ডিগ্রি? 50 ডিগ্রি। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে যাই। কি বলছে দেখেন। কোণ এ এবং কোণ বি পরস্পর সম্পূরক কোণ। এটা একটু কারেকশন করে নেন। কি কোণ হবে? সম্পূরক কোণ। তাহলে কোণ এ এবং কোণ বি পরস্পর সম্পূরক কোণ। কোণ এ 115 ডিগ্রি হলে কোণ বি ইকুয়াল কত? কি হবে? তাহলে দেখেন, কোণ এ 115 ডিগ্রি হলে কোণ বি কত? 180 থেকে 115 বাদ থাকে কত? 65 ডিগ্রি। 65 ডিগ্রি। কথা কি বুঝছি? এবার আরেকটা জিনিস শিখাই। মনে করেন এটা একটা চতুর্ভুজ না হয় আয়তক্ষেত্র। এটা এই শিখছেন সামান্তরিক। তা সামান্তরিকের এই পরস্পর পাশাপাশি দুটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণকে যোগ করলে কত ডিগ্রি হবে? এই ক্ষেত্রে এই কোণের মান অনেক সময় দেওয়া থাকবে, বলবে যে এটা 50 ডিগ্রি হইলে এই কোণের মান কত। তাহলে 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিবেন? তাহলে কোন কোণের মান পাবেন? কথা কি বুঝতে পারছেন? এভাবে অনেক সময় বলতে পারে। চতুর্ভুজে গিয়ে আরো ব্যাখ্যা করবো আমরা, সমস্যা নেই, পরে আসতেছে আবার। তাহলে 50 ডিগ্রি এর পূরক কোণ। পরের কোশ্চেন, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ একটি অপরটির কি? এই দুই সমকোণ মানে কি? 180 আর 180 মানে কি? পরের কোশ্চেন, 55 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? কত? 45। এই শিখছেন? 35 হবে। পরেরটা, 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? বৃদ্ধ কোণ। প্রো লেভেলের বৃদ্ধ। কারণ 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এই কোণকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। পরেরটা,
দেখেন 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট, একই না? যাহালাও তাহাই কদু প্রবৃদ্ধ কোণ। 2 সমকোণ থেকে বড় মানে 180 থেকে বড়, আর 4 সমকোণ মানে 360 ডিগ্রি থেকে ছোট, যেটা আমরা একটু আগে শিখে আসলাম। এই কোণটাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো, প্রো লেভেলের বৃদ্ধ কোণ। পরের কোশ্চেন, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির বলে নাই, যে একটির বিপরীত কোণকে কি বলে? বলছে একটির বিপরীত কোণকে অপরটির, তার মানে একটা সাপেক্ষে আরেকটা, একটা সাপেক্ষে, কিন্তু শর্ত হচ্ছে বিপরীত হতে হবে। শর্ত কি? বিপরীত হতে হবে। তাইলে দেখেন, তাহলে দুটি সরলরেখা পরস্পর ছেদ করছে, কোনো সমস্যা নাই। ছেদ করার পর উৎপন্ন যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির, এটার সাপেক্ষে এটা কি কোণ? বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। এটার সাপেক্ষে এটা কি কোণ? বিপ্রতীপ কোণ। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। পরের কোশ্চেন, একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? তাহলে দুটি সরলরেখার সাথে একটি রেখাংশ, দেখেন একটু মনোযোগ দিবেন। একটি সরলরেখার সাথে, এটা একটা সরলরেখা, একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? কত? তাহলে এখানে কিন্তু একটা জিনিস ভুল দেওয়া আছে, এটা কিন্তু রেখাংশ হবে না, এটা নাসিস স্যার হবে, রশ্মি হবে। কি হবে? এই রেখাংশ মিলিত হয়, রশ্মি মিলিত হয়। এই যে একটা তীর আর একটা প্রান্ত বিন্দু, বুঝতে পারছেন? তাহলে প্রশ্নের মধ্যে এখন ভুল ধরতে পারবেন। ক্লিয়ার? তাহলে এটা হবে রশ্মি। তাহলে একটি সরলরেখার সাথে আরেকটি রশ্মি মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ, এই দুটা সন্নিহিত কোণ, এই দুটা কোণকে কি বলবো? 180 ডিগ্রি বলবো। কি বলবো? 180 ডিগ্রি। কারণ দুইটা কোণকে যোগ করলে কত হবে? 180 হবে। কত হবে? 180 হবে। পরের কোশ্চেনটা, বহুভুজ। কি বুঝ? এবার হবে মজা। লাগেন, হেডিং দেন, বহুভুজ। সারা জীবন বহুভুজের বিভিন্ন সূত্র মুখস্থ করছি, তাই না? হ্যাঁ, আজকের পর থেকে বহুভুজ নিজে আমাকে সূত্র বলে দিবে। একটা সূত্র মুখস্থ করব না, কারণ আপনি যত সূত্র মুখস্থ করবেন তত বিপদে পড়ে যাবেন। সূত্র কখনো মুখস্থ করা যাবে না। সূত্র থেকে আপনাকে সবসময় বাইরে হইতে হবে। সূত্র থেকে যদি আপনি বের হতে না পারেন, সূত্র যতদিন মুখস্থ করবেন ততদিন আইকালা বাস খাবেন। এমন বাস খাবেন পরীক্ষার হলে গিয়ে, কারণ সূত্রকে যখন আপনি মুখস্থ করবেন পরীক্ষার হলে গিয়ে, সূত্র আপনাকে বলবে, তুই তো বেটা খাটোস নাই, তুই খাতার মধ্যে যে লেখা মোরে একটু বুঝবি, বোঝস নাই, তুই খালি কইছস কি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ডট 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 ডট। আর বেটা ডট 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 কেমনে হয়েছে এটা বস, তাহলে তো তোর মুখস্থকরণ লাগতো না। তার মানে সূত্র আপনাকে গালি দিচ্ছে, আমি কিন্তু দিচ্ছি না। কে দিচ্ছে? সূত্র। এই জন্য সূত্র বলতেছে আমি তোর মনে করাবো না, তোর মাথায় আসবো না, তোর মাথা থেকে আমি চলে গেছি। সত্যি সত্যি চলে যায় মাথা থেকে। ঠিক 2 দিন 3 দিন পরে ওই সূত্রকে বা শত্রুকে আর খুঁজে পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বহুভুজের অপেক্ষায় ছিলাম। এইবার দেখেন তাহলে বহুভুজের মজা। ডট ডট বরিশাল, ডট ডট নাকি বলে বরিশাল, তার মানে বরিশালে কি ডট ডট চলে? আচ্ছা, তাহলে বহুভুজ দেখেন কলিজার ভাই বোন, এটা একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, এই ত্রিভুজটাও একটা বহুভুজ। ত্রিভুজটাও কি? কারণ 2 এর বেশি বাহু থাকলেই সেটা কি? 2 বা ততোধিক বাহুযুক্ত সিস্টেমকেই আমরা কি বলবো? তাহলে এবার দেখেন বহুভুজ, একটা জিনিস মাথায় রাখবেন আজকের পর থেকে, কোন বহুভুজের যে অন্তস্থ কোণগুলো থাকে, কি কোণ? অন্তস্থ কোণ। এই কোণগুলো সবসময় সমান হয়। কি হয়? সমান হয়। আমরা অনেক সময় এরকম করে আঁকি না পঞ্চভুজ, আসলে পঞ্চভুজে আমরা আঁকার সময় ভুল করে ফেলি। স্পেসিফিকলি একটা পঞ্চভুজ আঁকতে গেলে, একটা বহুভুজ আঁকতে গেলে তাদের অভ্যন্তরীণ অন্তগুলো সমান হইতে হয়। কি হইতে হয়? সমান হইতে হয়। দেখেন একটা ত্রিভুজ একটা বহুভুজ,
কিন্তু একটা ত্রিভুজের আমরা সবাই জানি 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ভাইয়া এবার আমি এখানে একটা চতুর্ভুজ এঁকে ফেললাম। কি আঁকলাম? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, আমি চতুর্ভুজকে কি করেছি? একটা কর্ণ দ্বারা বিভক্ত করেছি। একটা কর্ণ দ্বারা যখনই আমি বিভক্ত করেছি, এখানে দেখতে পাচ্ছি আমি 2টা ত্রিভুজ পেয়ে গেছি। কয়টা? 2টা। তাহলে 2টা ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজে কত ডিগ্রি করে কোণ আছে? 180 ডিগ্রি। তাহলে 2 গুণন 180 ডিগ্রি করলে কত হয়? 360 ডিগ্রি। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, এবার আপনি একটা পঞ্চভুজ আঁকবেন। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই পঞ্চভুজের মধ্যেও যদি আপনি ত্রিভুজ আঁকার চেষ্টা করেন, তাহলে ত্রিভুজ কয়টা পাবেন? 3টা ত্রিভুজ পাবেন। তাহলে 3 গুণন 180 ডিগ্রি সমান সমান কত ডিগ্রি ভাইয়া? 540 ডিগ্রি। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, ষড়ভুজ আঁকছেন 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 4 গুণন 180। এবার যদি আপনাকে আমি বলি মুখস্থ বিদ্যার মতো এইভাবে চিত্র এঁকে এঁকে যদি আপনি ত্রিভুজ আঁকেন, মাথার চুল উঠতে যাবে। যদি বহুভুজের বাহুর সংখ্যা বাড়াইয়া দেই, যদি বলি 20টা বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, তখন মাথা চুলকাবে, বমি বমি ভাব হবে, হবে হবে হবে। তাহলে নিনজা টেকনিক শিখতে হবে। ও ভাইয়া, যখন ত্রিভুজের 3টা বাহু ছিল, 3টা বাহু থাকার কারণে 2টা বাহুকে আমি মাইনাস করে দিব। বাহুর সংখ্যা 2 সব সময় মাইনাস করলে তত সংখ্যক ত্রিভুজ তার ভেতরে থাকে। 3টা বাহু থাকলে 2টা মাইনাস করে দিলে 1 গুণন 180 সমান সমান 180। ভাইয়া চতুর্ভুজের বাহুর সংখ্যা কয়টা? 4টা। 4 থেকে 2 মাইনাস করলে থাকে কয়টা? 2। 2 গুণন 180 সমান সমান কত? 360। ও ভাইয়া পঞ্চভুজের বাহুর সংখ্যা কয়টা? 5টা। 5 থেকে 2 মাইনাস করে দিলে ওর ভেতরে অতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে 5 থেকে যদি আমি 2 মাইনাস করি থাকে কত? 3। 3 গুণন 180। ও ভাইয়া যদি আমি ষড়ভুজের ক্ষেত্রে যাই, ষড়ভুজে বাহুর সংখ্যা আছে কত বলেন? ষড়ভুজে বাহুর সংখ্যা আছে 6টা। 6 থেকে আমি 2টা বাদ দিলে থাকবে কয়টা? 4 গুণন যদি আমি 180 ডিগ্রি করে দেই, তাহলেই কি অন্তস্থ কোণের সমষ্টি পাই কিনা? এবার আপনাকে প্রশ্ন করলো, 10টি বাহু দ্বারা একটা বহুভুজ উৎপন্ন করলেন, এই বহুভুজের অন্তস্থ কোণের মান কত? 10টা বাহু থেকে কয়টা বাহু বাদ দিয়ে দিবেন? 8 গুণন কত? তার মানে 10টা বাহু যেখানে থাকবে তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে 8টা। যেখানে 102টা বাহু থাকবে সেখানে 2 মাইনাস করে দিয়ে 100টা ত্রিভুজ উৎপন্ন হবে তার ভেতরে। আর প্রত্যেকটা ত্রিভুজের মান কত? 180 ডিগ্রি। মাথায় কি ঢোকছে? তাইলে অন্তস্থ কোণের সমষ্টি যখন আমি বের করব, তখন কি আমি সূত্র ব্যবহার করব? জাস্ট ফিল করব। জাস্ট কি করব? ফিল করব। আমাকে যদি এখন একটা প্রশ্ন করে, একটি অষ্টভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? অন্তস্থ কোণের সমষ্টি কত? তাহলে কি হবে ভাইয়া? এই অষ্টভুজ মানে কি? তার বাহুর সংখ্যা কত? তাহলে 6 গুণন 180। 6 0 0, 6 8 কত? 8 4, 6 কে 6 আর 4 যোগ করলে কত? 1080 ডিগ্রি। বুঝছি। সূত্র মুখস্থ করব না, মুখস্থ করব। খালি একটা প্যাটার্ন লিখে দিলে একটু ভালো হয়। তাইলে আমরা এক কথায় মনে রাখবো যে আমার যে বহুভুজ বলবে, যে বহুভুজ, তার প্রমাণ আমি ত্রিভুজ থেকেই পাচ্ছি। যে একটা ত্রিভুজের 3টা বাহু থাকলে তার ভেতরে যে ত্রিভুজে যে একটা ত্রিভুজের যে মানে অন্তস্থ কোণ যে 180 ডিগ্রি, এটা আমরা বুঝবো তার বাহু থেকে 2 মাইনাস করলে থাকে 1 গুণন 180। একটা চতুর্ভুজ যখন আমরা আঁকবো, তখন কর্ণ দ্বারা বিভক্ত করলে যে 2টা ত্রিভুজ হয়, এই 2টা ত্রিভুজ যে উৎপন্ন হয় এটা আমরা বুঝবো তার বাহু থেকে 2 মাইনাস করে দিলে। একটা পঞ্চভুজ, সে পঞ্চভুজের ভেতরে আমরা কয়টা ত্রিভুজ পাবো এটা বুঝবো তার বাহু থেকে। তার বাহু যদি 5টা হয় তাহলে তার ভেতরে ত্রিভুজ হবে 3টা। তার বাহু যদি 10টা হয় তাহলে ত্রিভুজ হবে 8টা। তার বাহু যদি হয় 12টা তাহলে ত্রিভুজ হবে 10টা। তার বাহু যদি হয় 20টা তাহলে তার ত্রিভুজ হবে 8টা। তার বাহু যদি হয় 1 কোটি 2টা তাহলে তার ভেতরে ত্রিভুজ হবে কয়টা? এখন যদি আপনি মেথড ব্যবহার করেন, সূত্র ব্যবহার করেন, তাহলে হবে? সূত্র ব্যবহার করার দরকার নাই। তাহলে বাহুর সংখ্যা দেখবেন, কি দেখবেন? বাহুর সংখ্যা। বাহু থেকে 2 মাইনাস করে 180 গুণ।
180। কারণ আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলেন যে আমি যখন একটা ষড়ভুজ আঁকতেছি তার ভেতরে আমি ত্রিভুজ পাচ্ছি কয়টা? 6টা। আমি যখন একটা পঞ্চভুজ আঁকতেছি তখন আমি ত্রিভুজ পাচ্ছি কয়টা? কথা কি বুঝছেন? একটা পঞ্চভুজে পাচ্ছি 3টা, ষড়ভুজে পাচ্ছি 4টা, একটা সপ্তভুজে পাবো কয়টা? 5টা, একটা অষ্টভুজে পাবো কয়টা? 6টা। বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ও মনু ক্লিয়ার? স্যার ও 16 তারিখ মানিকগঞ্জ শাখা উদ্বোধন। ও মনু, আন্নেরা যারা আছেন মোর কথা কি হনতে পারতেছেন? যারা মানিকগঞ্জের আছেন তারা সুখবর শোনেন। সুখবর 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 সুখবর। মানিকগঞ্জে কত তারিখ? 16 তারিখে। কয়টায়? কয়টায়? 16ই ফেব্রুয়ারি বিকাল 3টায় ডট ডট হবে, মানে জব মেডিসিনের শাখা উদ্বোধন হবে। বুঝছেন? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মানিকগঞ্জ শহরে। রাজশাহীতে যাবো ইনশাল্লাহ, রাজশাহীতে খুব শীঘ্রই যাবে শাখা। ও সবাই খুশি হয়ে গেছে, দেই খুশি হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, কি খুশি মনে রইছে। এত খুশি লইবে? হ্যাঁ, এত খুশি লইবে না ভাইয়া। এটা গেল। তাহলে অন্তস্থ করে সমষ্টি বের করা নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। ক্লিয়ার? তাহলে অন্তস্থ করে সমষ্টি নিয়ে আর আমরা কোনো ঝামেলা পোহাবো না। ওকে ওকে ওকে। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, প্রশ্ন যদি একটু চেঞ্জ করে দেয় তখন আমি কি করব? যদি প্রশ্ন করে পঞ্চভুজের একটি অন্তস্থ কোণের মান কত? একটি অন্তস্থ কোণের মান কত? একটি অন্তস্থ কোণের মান যখন আমাকে বলবে, তার মানে একটা জিনিস আগে ফিল করাই, ভাইয়া যখন আমরা একটা ত্রিভুজ আঁকি তার বাহু কয়টা? তার কোণ কয়টা? ভাইয়া যখন আমরা একটা চতুর্ভুজ আঁকি চতুর্ভুজের বাহু কয়টা? তাহলে কোণ কয়টা? একটা পঞ্চভুজ আঁকলে তার বাহু কয়টা? তার কোণ কয়টা? তাইলে কোণ বলছি, তার বাহু যতগুলো কোণ তত। ত্রিভুজ 2টা কম হয়, কিন্তু কোণ ততগুলোই হয়। কোণ ততগুলোই হয়। তাই এবার আমাকে বলছে পঞ্চভুজের একটা অন্তস্থ কোণের মান কত? ও আমার কলিজার ভাই, আগে পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি বের করব, আর ওই সমষ্টিকে মিস্টার তার বাহুর সংখ্যা দ্বারা ভাগ করে দিলে একটা কোণের মান পাইয়া যাইব। একটা অন্তস্থ কোণের মান বের করতে বলছে। তাইলে ভাইয়া দেখেন, একটা পঞ্চভুজের বাহু কয়টা? তাহলে কোণ কয়টা? তাহলে 5টি কোণের মান, 5টি অন্তস্থ কোণের মান, 5টি অন্তস্থ। ব্যাখ্যা করে বলে দিচ্ছি, অন্তস্থ কোণের মান। তাহলে 5টি অন্তস্থ কোণের মান কত ডিগ্রি ভাইয়া? 3 × 180। ভাই শিখছি কিনা? যে তার বাহু থেকে 2 মাইনাস, তাহলে 3 × 180। যেটা শিখছি সেটা দিয়েই করব। ও আমার কলিজার ভাই, তাহলে একটা অন্তস্থ কোণের মান কত হবে? 300 × 180 ভাগ মিস্টার সাইজ। তাহলে 3 18 কত বলেন? ভাগ 5 1 কে 5, 40 কে একসাথে নিলে কত হবে? 5 8 40, 2 ঘর নেওয়ার কারণে একটা 0, 8 108 ডিগ্রি। 100 তো? তাহলে একটা অন্তস্থ কোণের মান কত? 108 ডিগ্রি। কারণ 5টি অন্তস্থ কোণের সমষ্টি যদি হয় এটা, তাহলে একটা অন্তস্থ কোণের সমষ্টি 5 দ্বারা ভাগ, মানে বাহু সংখ্যা দ্বারা ভাগ। এবার যদি আমাকে বলে একটা ষড়ভুজের একটি অন্তস্থ কোণের মান কত? 4 × 180 ভাগ 6। একটা অষ্টভুজের একটি অন্তস্থ কোণের মান কত? 6 × 180 ভাগ 8। একটা কি বলবো আর, 102 বাহু বিশিষ্ট বহুভুজের একটি অন্তস্থ কোণের মান কত? তাহলে কি হইবে? হ্যাঁ, 100 × 180 ভাগ 102। বুঝছি? খালি বাহু দ্বারা ভাগ করলে একটা অন্তস্থ কোণের মান। কারণ আমরা তো জানি যে তার বাহুর সংখ্যা যতগুলো কোণ ততগুলো। কথা কি বুঝছি? তাহলে আমরা একটা অন্তস্থ কোণ বের করতে গিয়ে কি সূত্র ব্যবহার করব? আজাইরা সূত্র ব্যবহার কইরে 2 দিন মুখস্থ করলাম, 3য় দিন নাই, হাওয়া হয়ে গেল। ওই সূত্র ব্যবহার করতে পারি না কোথাও। তাহলে ওই সূত্রের কোনো মূল্য আছে? সূত্রের মুখে লাথি মারেন। শোনেন, এগুলো আজাইরা, এই সূত্র আসলে কোথাও থেকে আসে না, এগুলো মানুষ তৈরি করছে।
উদাহরণে কিছু মানুষ শর্টকাট তৈরি করার জন্য এটা বের করছে। শর্টকাটে কখনো ম্যাথ শিখবেন না। শর্টকাটে ম্যাথ শিখছেন তো কি হয়ে যাবেন, বাস খাইবেন। বুঝছেন? শর্টকাট শিখবেন না, শর্টকাট খুব খারাপ জিনিস। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে গেলাম। পরের কোশ্চেনটা ভাইয়া, এই কোশ্চেনটাই আপনাকে এবার একটু পেঁচায়া বলবে যে একটা পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত। কি কোণের মান? বহিস্থ কোণের মান। ও ভাইয়া সাবধান সাবধান, মনে করেন এটা একটা পঞ্চভুজ, আর এই পঞ্চভুজের একটা অন্তস্থ কোণের মান একটু আগে বের করলাম কত ডিগ্রি? 108 ডিগ্রি। ও ভাইয়া বহিস্থ মানে কি? বহিস্থ মানে হচ্ছে এই ভুজের বাহিরের যে কোণ ওই কোণ। তাইলে এই পুরোটা মিলে কি কোণ? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আপনি অন্তস্থ কোণ 108 ডিগ্রি মাইনাস করেন তাইলেই কি পাবেন? বহিস্থ কোণ পেয়ে যাবেন। তাহলে বহিস্থ কোণ বের করার সময় সব সময় মাথায় রাখবেন মোর একখানা অন্তস্থ কোণ খুব এমার্জেন্সি দরকার। আর মোর একখানা অন্তস্থ কোণ যদি মুই পাইয়া যাই তাহলে 180 ডিগ্রি থেকে মুই যদি মোর অন্তস্থ কোণ বাদ দিয়ে দেই তাহলে বাইরের বহিস্থ কোণটা মুই পাইয়া যাবো। বুঝছেন? তার মানে আগের অঙ্কটা করা লাগতেছে। হ্যাঁ, আগের অঙ্কটা কি? ওটা তো মুখে মুখে এখন আপনি পারবেনই, মাত্র 2 সেকেন্ডের কাজ। কয় সেকেন্ড? এটাই বহিস্থ কোণ বের করতে বলছে, কোনো সমস্যা নাই। তাহলে অন্তস্থ কোণের সমষ্টি কত? অন্তস্থ কোণের সমষ্টি 3 গুণন 180, 540। 540 কে 5 দ্বারা ভাগ করেন সমান সমান বহিস্থ কোণ বের হইলো কত? 108 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি মাইনাস করলে থাকে কত? 72 ডিগ্রি। 5 সেকেন্ডের বেশি কি লাগতে আছে? মোর কথা হইতে আছে, মুই সূত্ররে কি করছি? বলিদান দিছি। মুই বেসিক বুঝা করতে আছি। বুঝছেন? কারণ মুই যদি বেসিক বুঝা করি তাহলে সেটা মনে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার 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 সবাই? ওকে, ক্লিয়ার। তাইলে বহিস্থ কোণ বের করতে বললে আমার একটা অন্তস্থ কোণ লাগবে। 180 ডিগ্রি থেকে আমি অন্তস্থ কোণ বাদ দিলে আমার কি হয়ে যাবে? এবার যদি উল্টা কোশ্চেন করলো, দেখেন আপনাকে প্রশ্নে বলল একটি পঞ্চভুজের একটি বহিস্থ কোণ 72 ডিগ্রি হলে এর অন্তস্থ কোণ কত? এর অন্তস্থ কোণ কত? যাহালাও তাহাই কুদু। আরে ভাইয়া, এইটা একটা পঞ্চভুজ, এইটার বাইরের কোণটা দেওয়া আছে 72 ডিগ্রি, তাইলে ভিতরের কোণটা কত হইবে? 180 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বাদ দিলে যে ইয়া পাইবেন হিয়া। বুঝছেন? তাহলে ভেতরের কোণ কত ডিগ্রি হইবে? 108 ডিগ্রি। কিন্তু সাবধান সাবধান সাবধান, যদি প্রশ্নের মধ্যে কখনো এটা বের করতে বলে বহুভুজ কত বাহু বিশিষ্ট, এটা বলবে না, বাহুর সংখ্যা বের করতে বলবে। লাস্ট কোশ্চেন এটাই, এছাড়া বহুভুজ আর কোনো কোশ্চেন নাই। শুধুমাত্র বের করতে বলবে বাহুর সংখ্যা। কার সংখ্যা? তাহলে এবার জাস্ট ফিল করেন অন্তস্থ কোণের সমষ্টি ও অষ্টভুজ 6 গুণন 180 ডিগ্রি ও একটি অন্তস্থ কোণের মান 6 গুণন 180 ডিগ্রি ভাগ 8 ও একটি বহিস্থ কোণ 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ ও অন্তস্থ কোণ 180 ডিগ্রি মাইনাস বহিস্থ কোণ। মুই কি মুখস্থ করছি? মোর মাথা কি বলে দিচ্ছে না? হ্যাঁ, বলে দিচ্ছে কিনা? মাথা আমাকে বলে দিচ্ছে কিনা? জাস্ট প্র্যাকটিস করবো, একটু পরে আমরা কোশ্চেন দেখবেন সবগুলোই পারতেছি, একটা ম্যাথও আটকাবে না। ভাইয়া যদি আমাকে এই সেম কোশ্চেনটাই এভাবে এবার করে, আমাকে যদি বলে যে এটা একটা বহুভুজ, একটি বহুভুজের একটি বহিস্থ কোণ 72 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, একটু মনোযোগ দেই। কখনো যদি বহুভুজের বহিস্থ কোণের মান দেওয়া থাকে তাহলে বাহু সংখ্যা বের করবেন ন্যানো সেকেন্ডের মধ্যে। বাহু সংখ্যা সব সময়
তার 360 ডিগ্রি কোণকে বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে বের হয়ে যায়। তার মানে আমরা সব সময় 360 ডিগ্রিকে কি দ্বারা ভাগ করব? তার বহিস্থ কোণ দ্বারা ভাগ করব। বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে তার বাহুর মান বের হয়ে যাইবে। কেমনে বের হইবে মন্নু? অমন্নু 360 ডিগ্রি উপরে নিচে যদি বহিস্থ কোণ 72 ডিগ্রি দেই, ভাগ করেন দেখবেন 5। কত? এবার একটা প্রশ্ন লেখেন সবাই, প্রশ্ন লেখেন, লেখেন লেখেন, আরো জোরে লিখতে থাকেন, লেখেন। একটি বহুভুজের একটি বহুভুজের একটি বহুভুজের একটি বহুভুজের একটি বহিস্থ কোণের মান 12 ডিগ্রি। একটি বহিস্থ কোণের মান 12 ডিগ্রি হলে, একটি বহুভুজের একটি কোণের মান 12 ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত? বহিস্থ কোণ কত ডিগ্রি? 12 ডিগ্রি হলে কি কত? বাহু কত? তাহলে কি হবে ভাইয়া? হ্যাঁ, আমরা সবাই জানি বাহু সংখ্যা সমান সমান 360 ডিগ্রি ভাগ বহিস্থ কোণ ভাগ করলে কত হয়? 3 12 36 0 30। তার মানে বাহু সংখ্যা হচ্ছে 30টি। কতটি? বুঝছেন? এবার আমরা কোশ্চেনে চলে যাবো। ভাইয়া, ও ভাইয়া, কি কইছে? একটি পঞ্চভুজের সমষ্টি কত? একটি পঞ্চভুজের কথা বলেছে। ও আমার কলিজার ভাই, একটা পঞ্চভুজের সমষ্টি আমরা সবাই জানি 3 গুণন 180 ডিগ্রি সমান সমান 540 ডিগ্রি। কিন্তু সাবধান, এই 540 ডিগ্রি আকারে কোণ বা কোনো অপশন দেওয়া নাই। অপশনটা দেওয়া আছে 90 ডিগ্রি আকারে, কোনো সমস্যা নাই। যত ডিগ্রি, এই ডিগ্রিটাকে যদি আমি 90 দিয়ে ভাগ করে দেই, তাহলেই তো আমি পেয়ে যাই 6 লং কত? 54। তাহলে সমকোণ কয়খানা ভাইয়া? 6খানা। কয়খানা সমকোণ? 6খানা সমকোণ। আমার তো অন্তস্থ কোণের সমষ্টি আমি বের করতে পারছি। অন্তস্থ কোণের সমষ্টিকে জাস্ট 90 দ্বারা ভাগ করলে সমকোণ সংখ্যা পেয়ে যাব। সমকোণ সংখ্যা পেয়ে যাব। কথা কি বলছি? ক্লিয়ার? এবার দেখেন পরের কোশ্চেনটা আমাদেরকে কি করেছে। পরের কোশ্চেনটা অ্যামেজিং একটা কোশ্চেন, খুবই অ্যামেজিং একটা কোশ্চেন। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? ও আমার কলিজার ভাই, প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি মানে বোঝাচ্ছে তার অন্তস্থ কোণের মান কত ডিগ্রি? 168 ডিগ্রি। তাহলে তার বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? বলেন বলেন বলেন। বহিস্থ কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 168 ডিগ্রি সমান কত ডিগ্রি? 12 ডিগ্রি। এই 12 ডিগ্রিটা কি কোণ? বহিস্থ কোণ। তাহলে বাহুর সংখ্যা সমান কি হবে ভাইয়া? বাহুর সংখ্যা সমান হবে 360 ডিগ্রিকে তার বহিস্থ কোণ দ্বারা ভাগ। তাহলে বাহুর সংখ্যা হবে কয়খানা? বুঝছি? ক্লিয়ার? কঠিন? হ্যাঁ, পারবো। ওকে, তাহলে পরের কোশ্চেনে গেলাম। পরের কোশ্চেনে চলে গেলাম। পরের কোশ্চেনটা কি করেছে? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, পঞ্চভুজের বহিস্থ কোণের মান বের করতে বলেছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। পঞ্চভুজের একটা অন্তস্থ কোণের মান বের করব। 180 থেকে মাইনাস করে দিলে আমার কি বের হয়ে যাবে? বহিস্থ কোণ বের হয়ে যাবে। তাহলে বহিস্থ কোণ মানে হচ্ছে অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 3 গুণন 180 ডিগ্রি সমান সমান 540 ডিগ্রি ভাগ 5 বের হবে 108 ডিগ্রি। তাইলে ভাইয়া এই অন্তস্থ কোণ যদি 108 ডিগ্রি হয়, তাহলে বহিস্থ কোণ হবে 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি মাইনাস ইকুয়াল 72 ডিগ্রি। আছে নাকি 72 ডিগ্রি? তাহলে উত্তর হবে কি? 72 ডিগ্রি। মিস্টার ঘ, মিস্টার ঘ। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। পরের কোশ্চেনটা কি তা করছে মন্নু অমন্নু। একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অন্তস্থ কোণের মান দেওয়া আছে, তাহলে বহিস্থ কোণ বের করব। 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি মাইনাস করে কত ডিগ্রি হবে বলে? 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রিকে আমরা যদি বাহুর সংখ্যা বের করতে চাই, বাহুর সংখ্যা ইকুয়াল 360 ডিগ্রি দ্বারা 45 ডিগ্রি ভাগ করলে কত হবে?
তাইলে 8 হবে। এই 8টা বাহু হচ্ছে আমার উত্তর। তাহলে বাহু সংখ্যা কয়টা বুঝছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? পারছেন? বুঝছেন অমনোবজ্জ। দেন পরের কোশ্চেনটা কি তা কইছে। একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত? এটা পানির মতো সহজ। ও ভাইয়া, পঞ্চভুজ মানে 3 গুণন 180, 3 গুণন 180 মানে 540, আর একটা অন্তস্থ কোণ বের করতে বলছে মানে 5 দ্বারা ভাগ। উত্তর হইবে 108। উত্তর হইবে কত? 108 ডিগ্রি। ক্লিয়ার সবাই? পরের কোশ্চেনটা করতে থাকি। সুষম পঞ্চভুজের একটি বহিস্থ কোণের মান কোন ব্যাপার? ও ভাইয়া, এটা তো বের করছি আমরা একটু আগে। পরের ডায়, সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ এত হলে বাহুর সংখ্যা। কোনো ব্যাপার না। বহিস্থ কোণ বার করতে হইবে, কোনো সমস্যা নাই। বহিস্থ কোণ কত হইবে ভাইয়া? 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি মাইনাস করলে কত হইবে? 40 ডিগ্রি। 360 ডিগ্রিকে 40 দ্বারা ভাগ করলে হইবে কত? তাইলে বাহুর সংখ্যা কত হইবে? বুঝছি, মাথায় কি ঢুকতে আসছে? আমরা কি মুখস্থ বিদ্যা ব্যবহার করতে আসি না? মুখস্থ বিদ্যা ব্যবহার করলে ওই পরীক্ষার হলে মুখস্থ আর কাজে লাগে না, বুঝছেন? ওই মুখস্থ ডট ডট মানে বাস ঢুকাইয়া দেয়। তাহলে পরীক্ষার হলে আপনি 1 মার্কের জন্য চাকরি পাবেন। ব্যতিক্রমী 1 মার্ক বা 2 মার্কের জন্য আপনার চাকরি হবে, আর 2 মার্কের জন্য আপনার চাকরিটা হবে না। এবার তো স্যার প্রাইমারি কোশ্চেন একবার ডিফারেন্ট। প্রাইমারি কোশ্চেন ডিফারেন্ট সব বেসিক। বেসিক থেকে। যতদিন প্রাইমারি পরীক্ষা হবে ততদিনই বেসিক থেকে কোশ্চেন করবে। আমি বারবার এই কথাটা বলছি, কারণ এটা তারা যে পড়াবে তারা তো ক্লাস 5 রিলেটেড স্টুডেন্টদের পড়াবে রে ভাই। ওই রিলেটেড কোশ্চেন দেবে না তো কি দিবে? আমি যেদিন সাজেশনমূলক ক্লাস নিয়ে 2য় ধাপের জন্য বরিশাল থেকে মাইন্ডের আমলের বোর্ড লাগায় রাখছে তারা, অ্যানালগ বোর্ডের মধ্যে সাজেশন দিচ্ছিলাম। বারবার বলছি পরিমাপ থেকে কোশ্চেন হলো, 3টা কোশ্চেন দিচ্ছে পরিমাপ থেকে। কারণ ক্লাস 5 এর বই ঘাটলে পরিমাপ তো আপনি সবার আগে পাবেন, তো পরিমাপ থেকে দিবে না তো কোত্থেকে দিবে? আপনি যে লেভেলে শিক্ষক হইতে চাচ্ছেন ওই লেভেল থেকেই তো আপনাকে বেশি কোশ্চেন করবে। এবং আপনি মিলায় দেখেন ওই লেভেল থেকে প্রশ্ন আসছে কয়টা? 17 থেকে 18টা। আর 2টা 3টা প্রশ্ন একটা দিছে কি, ওই যে 10C3 সমাবেশ থেকে একটা প্রশ্ন দিছে, বুঝছেন? একটা প্রশ্ন দিছে, আর বাদ বাকি সবগুলো বেসিক। আপনি কি ভাবতেছেন যে এবারই বেসিক থেকে আসছে? প্রথম ধাপে কি অনেক কঠিন আসছে? একই তো। প্রথম ধাপের কোশ্চেন তো আরো সহজ ছিল। আপনি কি ভাবতেছেন 3য় ধাপে আরো কঠিন করবে? ভুল ধারণা মন্নু, ভুল ধারণা। ওইটা ভুল ধারণা, এটা বুঝালো যেটা ভুল ধারণা। ওই সেম প্যাটার্নই করবে। প্রাইমারির একটা অ্যালগোরিদম আছে, তারা যেখান থেকে কোশ্চেন করে জাস্ট প্রশ্নের মানটা চেঞ্জ করে ওখান থেকেই দিয়ে দেয়, আবার হুবহু উঠাইয়া দেয়। প্রাইমারির প্যাটার্নই এটা। আমি তো মনে করি যারা প্রাইমারিতে এবার টিকবে না তার মানে ও পড়াশোনা করে নাই। প্রাইমারিতে টাকা কোনো ব্যাপার? হ্যাঁ, আমি বলবো যে কোশ্চেন যদি অ্যাভারেজ ধরি, কিছু কোশ্চেন তো কঠিন ছিলই। পরীক্ষার হলে গেলে বোঝাই যায় যে কঠিন কোশ্চেন, মানে জানা জিনিসও 2-4টা ভুল হবে, আবার কিছু জিনিস থাকবে ব্যতিক্রমী। অ্যাভারেজে দেখা যাবে যে আমার এই কোশ্চেনে আমি মনে করি 60+, 62+ থাকলে এনাফ, ঠিক যাবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আমরা মেন্টর, আমাদের প্রতি আস্থা আর বিশ্বাস রাখেন, কেউ রাখে না। ডট ডট পাকনামি কইরা এত মোটা গাইড পড়লে হবে? গাইড পড়লে হবে? আমরা যে বেসিক থেকে পড়াচ্ছি এগুলা থেকেই তো কোশ্চেন আসতেছে ভাইয়া। এগুলা থেকে যদি কোশ্চেন আসে তাহলে আপনি এত মোটা গাইড নিয়ে মাথাকে এত প্যানিক দিচ্ছেন কেন? এই মোটা গাইড নিয়ে ওরে বাবা, এ তো অনেক কঠিন ম্যাথ, মুই তো পারতে আসি না, মোর মাথা ঘুরতে আছে, মোর বমি ভাব হইতে আছে, মুই শেষ। ওরে বাপরে বাপ, মোর দ্বারা ম্যাথ হইবে না, তো তারি শালাতা পড়াশোনা করবো না। ও মা, এই অনুভূতি তো আইবে, কারণ আপনি তো অ্যান্টিবায়োটিক খাইতে আছেন, কিন্তু একসাথে 10টা।
অমন্য মুই অ্যান্টিবায়োটিক দিছি একটা আর আপনি খাইতে আছেন 10টা, শরীর কি 10টা অ্যান্টিবায়োটিক সহ্য করতে পারে নাকি? তাহলে শরীরের ক্ষমতার বাইরে যখন আপনি ডোজ দিতে চাবেন তখন ওই ডোজ উল্টা রিয়াকশন করবে, আর উল্টা রিয়াকশনের কারণে আপনার মাথার মধ্যে একটা ফিল চলে আসবে, মনে হবে পেটের মধ্যে বাচ্চা আছে। বুঝছেন? পুরুষ মানুষ হইলেও, কারণ আপনি তো পেটের মধ্যে বাচ্চা আছে এরকম ফিল করতে আছেন। যতটুক পড়তে হইব ওইটুক না পড়ে আপনি কি করতে আছেন? আপনি অ্যান্টিবায়োটিক খাইতে আছেন, এত অ্যান্টিবায়োটিক খাইলে হইবে নাকি? আরে অ্যান্টিবায়োটিক খাইবেন একটা, জব মেডিসিনের একটা মেডিসিন খান, ওই একটা মেডিসিনই তো কাজে দিচ্ছে, তাহলে এত মেডিসিন খাইয়ে কি করবেন? শোনেন, আলগা মেডিসিন খাইয়া পেটে বদ হজম করার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনার যদি এই আমরা যে জিনিসগুলো পড়াচ্ছি বা যা দিচ্ছি এর বাইরে যদি আপনি সময় পান দেখেন, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তার আগে যখন অনেক বই টই ঘাটাঘাটি করবেন তখন আপনার মাথা একটা প্যানিক নেবে, অনেক বড় প্যানিক নেবে। কারণ এ যাবৎকালে ম্যাথের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় 2, 4, 5, 7, 8, 10টা ম্যাথ কঠিন থাকবে, এটাই স্বাভাবিক। কোনো না কোনো জব পরীক্ষায় কোনো না কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন একটা কঠিন করবে। এখন ওই কঠিন প্রশ্নে গিয়ে আপনি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে দেখতেছেন ওরে বাবারে বাবা এত প্যাস, না এই প্যাসাল অঙ্কগুলোই বেশি আসবে। আর ওই ম্যাথটা করতে গিয়ে আপনি 3 ঘন্টা খাটাইলেন। আগে অ্যাভারেজ বেসিক অর্জন করেন, এরপর কঠিন রে বলেন বেটা তোরে এবার ধরছি, তোরে দেখে নেমু। কিন্তু আপনি শুরুতেই একটা অধ্যায়ের 2 থেকে 3টা যে কঠিন ম্যাথ, ওই 3টা ম্যাথ দেখতে গিয়ে মাথার একটা তার ছিঁড়ে দিচ্ছেন, পড়াশোনাকে কঠিন ভাবাচ্ছেন। আগে একটা অধ্যায়ের অ্যাভারেজ বেসিক অর্জন করা শেষ, এবার ওই অধ্যায়ের কঠিন ম্যাথ করেন, দেখবেন আপনি স্মুথলি বুঝতেছেন। কথা কি বুঝছেন? আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, আপনাকে সিস্টেম মেনটেন করতে হবে। কথা ক্লিয়ার? ও মন্নু ক্লিয়ার? বুঝছেন? পরের কোশ্চেনটা দিয়ে মনে হয় বহু শেষ হইবে। বলেন, সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকোণের পরিমাণ কত ডিগ্রি হইবে? ও ভাইয়া, বহিস্থকোণের পরিমাণ বের করতে কইছে, তাহলে সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকোণ, ও ভাইয়া 4 গুণন কত? 180 ডিগ্রি, ভাগ কত ভাইয়া? 6, 3 6 কত ভাইয়া? 18, 3 4 কত ভাইয়া? 12, 120 ডিগ্রি। এটা কি অন্তস্থ কোণ? তাহলে 180 ডিগ্রি থেকে যদি মোরা অন্তস্থ কোণ 120 ডিগ্রি বাদ দেই থাকে কত? এই সাইডটা কি ডিগ্রি? বহিস্থ ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝছি? ক্লিয়ার? তাইলে আমাকে সব সময় কি করতে হবে? বেসিক অর্জন করে ম্যাথ করতে হবে। শেষ। এই বৃত্ত এগুলো হচ্ছে বৃত্তে গিয়ে পড়বো, এগুলো এখানে হুদাই অ্যাড হয়ে গেছে ভুলে। বৃত্তে এগুলো সব প্রশ্ন বৃত্তে দেওয়া আছে, বুঝতে পারছেন? এই যে বৃত্তের কেন্দ্রস্থ, পরিধস্থ, বহিস্থ এগুলো সব ইয়াতে দেওয়া আছে। আচ্ছা, এবার আসেন, একটা বিরতি হয়ে যাক নাকি? কারণ অনেক পড়ছি। কয় ঘন্টা পড়ছি? হ্যাঁ, কয় ঘন্টা হয়েছে ক্লাস? 2.5 ঘন্টা হয়ে গেছে। 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা। ও মা গো, টুরুলাপ 6:30টায় শুরু করছিলাম না? বাবা রে বাবা, আপনাকে ধৈর্য আছে বটে। অনলাইনে এখনো 1200 ক্লাস করতে আছেন। আসলেই আপনাদের অনেক ধৈর্য ভাইয়া, যারা অনলাইনে করতে আছেন। মনু মগো, এই ব্যাচটা মূলত একটা পেইড ব্যাচের ক্লাস হইতে আছে, আর এটা মানবতার ফেরিওয়ালার যে ব্যাচটা ওইটারই ক্লাস। ওইটার কোর্স ফি কত ছিল ভাইয়া? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে এই 999 টাকার উসিলায় হাজার বলবো না, শত শত অসহায় গরিব দুর্ধস্থ যারা আছেন তারা হেল্প পাচ্ছেন। আমরা প্রথমে হচ্ছে হুডি কিনছিলাম। এই হুডিগুলো আমরা যেখানে মানে আমরা তো অল টাইম এখন বিভিন্ন জায়গায় সেখানে শাখা উদ্বোধন করতে যাইতে যেখানে আমরা পাচ্ছি যে যাদের মনে করেন এই শীতের মধ্যে কেউ যদি কাপড় পরে না থাকে তাহলে কি বুঝবেন? তার কাপড় কেনার সামর্থ্য নাই। এরকম মানুষ দেখলেই আমরা গাড়ি থামাইছি দিছি, শো আপ করতে পারতাম। এত শো আপ করে কি লাভ নাই তো। দুনিয়াটা ক্ষণস্থায়ী, ছোট্ট একটা দুনিয়া। এই দুনিয়া যতটুকু ভালো কাজ করবো, এই ভালো কাজের বিনিময়ে আপনাদের কাছে বাচ্চা থাকবো, আর যত খারাপ কাজ করবো খারাপ ভাবে বাচ্চা থাকবো। ওর থেকে ভালো কাজ করে যাই। আমার ড্রিম ভিন্ন,
এই ভক্কর চক্কর টাকা পয়সা কোটি কোটি টাকা পয়সা পকেটে ঢুকাইয়া পকেটে নই লইয়া ঘুরতেও ভয় লাগে। ওই টাকা পয়সা রাখিয়া যাইবেন ওই কোন সময় গুল্লি কইরা মাইরা ফালাই এটা না। তাছাড়াও আছে আপনার ভবিষ্যৎ যে আছে, এই ভবিষ্যতে যে সন্তান জন্ম দেবেন, এই সন্তানরে যদি আপনি কোটি টাকার একটু গন্ধ হনান, ওই গন্ধতেই সে গাঁজা করিয়ে যাবে, ওই গন্ধতেই সে ইয়াবা করিয়ে যাবে, ওই গন্ধতে সে মাইয়ার পেছনে পেছনে করবে। মোর বাপের অনেকটা হাত, তুই জানো বেটা তোরে মাইরা ফালামু, এই কথা সত্য কিনা? এই যার বাপের মেলা টাকা, এডির পলাপাইন কি ভালো হয়? একটারও দেখছেন? 2-4টা উদাহরণ আছে ব্যতিক্রমী, 2-4টা, তাছাড়া ম্যাক্সিমামই কি বিপরীত ধর্মী। বাপের টাকা আছে, বাচ্চা যখনই গন্ধ শোনে, ওই ওই এই বেটা মোর বাপের না কয় টাকা আছে তুই জানিস? হয় বেটা ফকিন্নির বেটা, ওরে বাপ রে বাপ, ও মা গো মা টুরুলা, একজন গরিবরে গালিগুলাজ করতো তোমার দিতে হবো তয় না, ওই বেটা তোর বাপের আছে তোর কি আছে? হয় বেটা তুই ইনকাম করে দেখা তো। এই জন্য সন্তানের জন্য অনেক বেশি রেখে যাবেন না, কুলাঙ্গার হয়ে যাবে। বেশি না রেখে যায় যতটুকু অতিরিক্ত জাকাত দেন, যতটুকু অতিরিক্ত মানবতার কাজে বিলাইয়া দেন, ভালো হইবেন। পরকালেও শান্তি, ইহকালেও সুখ। ইহকালে যারে আপনি হেল্প করতে আসেন মনু, হেয়া কি আপনার অভিশাপ দেবে না দোয়া করবে? ও দোয়া করবে, ওই দোয়া দিয়ে আপনি আরো অনেক উপরে উঠবেন, বুঝছেন? যাই গে, আমরা একটা ছোটখাটো বিরতি দিয়ে লই, এরপরে ক্লাস শুরু করবো না, ঠিক আছে? সোহাগ সাহেব, দাঁড়ান। ওই অনলাইনের মানুষটি শোনেন, আপনাকে ক্লাস যদি কাটতে যায় তাহলে ভাববেন যে মুই পেট বেঁচে আবার শুরু করছি, কারণ মগো ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই। এরপরে আরো 2টা পর্ব শেষ হইবে, ত্রিভুজ আর চতুর্ভুজ। না না, ত্রিভুজটা শেষ হইবে, এরপর ত্রিভুজটা শেষ কইরেই মুই কি করবো, পরের ক্লাসে জ্যামিতির বাকি অংশ, চতুর্ভুজ, বেত্ত আর ত্রিকোণমিতি শেষ করে দেবো। আর আপনার ইয়ার জন্য কিন্তু ত্রিকোণমিতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিবন্ধনের জন্য। এমনও রেকর্ড আছে ত্রিকোণমিতি থেকে 3টা প্রশ্ন আসার রেকর্ড আছে। যে ত্রিকোণমিতি থেকে প্রাইমারিতে জীবনও কোশ্চেন আসে না, ওই ত্রিকোণমিতি নিবন্ধনের জন্য একেবারে বেশি গুরুত্বপূর্ণ, বুঝছেন? যাই হোক, আর যারা ভর্তি হবেন, যারা মনে করেন আমাদের এই মানবতার ফেরিওয়ালার কোর্সে ভর্তি হইবেন, ভর্তি হওয়ার জন্য নাম্বার কই ভাইয়া? ও ভাইয়া দে হাইলাইটসটা দেই, হাইলাইটসের পাশায় মনে হয় নাম্বার দেওয়া আছে, দেখেন। যারা ভর্তি হইবেন তাকে একটু কয়ে দেই মনু, আন্নেরা 999 টাকা এই নাম্বারগুলোতে পাঠাই দিলে আমাকে নিবন্ধনের লাস্ট কোর্সে ভর্তি হইতে পারবেন। এরপরে নিবন্ধনের কোনো কোর্স রান হইবে না। 39964623 অথবা 01767265758 এই দুটো নাম্বারে 999 টাকা পাঠাবেন। এই 999 টাকার মধ্যে হাইলাইটস পাবেন নিবন্ধনের, আর হাইলাইটস এর দাম আছে 800 টাকা। শেষ। দিচ্ছেন কত টাকা? 199 টাকা নাকি 100 টাকা? 199 টাকা। ওরে বাবা রে, জব মেডিসিন এত কম টাকায় পড়ায়, তাও উপকার পাইয়া জবটা পাইয়া যান, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, একটু রেস্ট নেন। 20 মিনিটের বিরতি দিলাম, তাইলে একটা না বেশি ক্লাস করলে মাথার মস্তিষ্ক ধ্বংস হইয়া যায়।